আজকের ক্লাসটার রেকর্ড থাকবে, এটা আমাদের হোয়াইট অ্যাপ্রনের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া থাকবে। আপনারা ওখান থেকে পরে পুনরায় আবার দেখতে পারবেন, ক্লাসটা করে নিতে পারবেন ওখান থেকেও। তো আজকের ক্লাসটা হলো অ্যানাটমির উপরে। আপনাদের আমাদের জানুয়ারি মাসের কোর্সের আগে আমরা আরও কয়েকটা ক্লাস নিব। আসলে এগুলো হলো বেসিক ইন্ট্রোডাকশান ক্লাস, প্লাস কিছু টপিক্সও এখানে পড়ানো হবে। পাশাপাশি আপনাদের সবার মোটামুটি একটা মেডিকেলের পড়াশোনা রিলেটেড মোটামুটি একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব যে আসলে এখানকার পড়াশোনাগুলো কীরকম। অ্যাট দ্য বিগিনিং আপনাদের যেরকম মনে হবে, অনেক সময় অনেকেই বুঝবেন না যে এখানে পড়াশোনাটা আসলে কী পড়তে হয়, একটা জিনিস থেকে কী পড়তে হয়, এই বেসিক জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা 3টা সাবজেক্টের উপরে আপনাদের ক্লাস নিব। আজকে 25 তারিখ আপনাদের অ্যানাটমি ক্লাসটা নিচ্ছি, এরপরে 26 তারিখ অর্থাৎ আগামীকালকে আপনাদের ফিজিওলজির উপর একটা ক্লাস হবে, আর শনিবার অর্থাৎ রবিবারে অফ থাকবে। সোমবারের দিনে আপনাদের আবার বায়োকেমিস্ট্রির উপর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। আর ক্লাসগুলো নিলে আপনাদের এই 8টার সময় ক্লাসগুলো নেওয়া হবে, আর কোর্সের ক্লাসগুলো মোটামুটি 8টা কিংবা 9টা, ঠিক আছে। আমাদের সব ক্লাসই রাতে হয়। আমাদের ক্লাস কোনো ক্লাসে আমি দিনের বেলা বা বিকেলবেলা নেই না, ডিউ টু মাই জব বা আমার ডিউটি থাকার কারণে আমার অন্য সময় নেওয়া হয় না। তো যাই হোক, অনেক কথাবার্তা বললাম। তো অ্যানাটমি সম্পর্কে আপনাদের কি কোনো প্রশ্ন আছে ক্লাস শুরু হওয়ার আগে? এনি কাইন্ড অফ প্রশ্ন যদি আপনাদের থাকে, পড়াশোনার ব্যতীত বা পড়াশোনা রিলেটেড অ্যানাটমি সম্পর্কে কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জিজ্ঞেস করতে পারেন। যদি না থাকে তাহলে আমি মেইন টপিক্সের মধ্যে চলে যাব। এই সাবজেক্টটা সম্পর্কে আপনারা জানেন বা না জানেন, বা অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। এনি কাইন্ড অফ প্রশ্ন যদি থাকে জিজ্ঞেস করতে পারেন। না, অন্যান্য যে 2টা সাবজেক্ট আছে ওখানে আপনার A to Z মোটামুটি সবই মুখস্থ করা লাগবে। অর্থাৎ যে সাবজেক্টগুলো আছে এখানে আপনার হিস্টোলজি বা এমব্রায়োলজি, এটা অ্যানাটমির মধ্যে, পাশাপাশি যে ফিজিওলজি বা কেমিস্ট্রি, এই 2টা সাবজেক্টের ম্যাক্সিমাম পর আপনাকে মনে রাখা লাগবে। বুঝবেন, পড়ার পরে বুঝতে হবে, বোঝার পরে সেই জিনিসটা আলটিমেটলি আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। কারণ এর আগের ভিডিওগুলোতে বা এর আগের লাইভ সেশনগুলোতে আমি বলছি যে আপনাদের এখানে মেইনলি পাস হয়ই হলো ভাইবার উপর, ঠিক আছে। যে ভাইভাতে ভালো করবে সে ধরে নেওয়া যায় যে সব পাস করবে, ঠিক আছে। রিটেন বলেন, প্র্যাকটিক্যাল বলেন, অন্যান্য যে অসপি থাকে, এক্সামের তো বহু রকম ফরম্যাট আছে, এটা আমি এর আগের আমি আলোচনা করছি। ইন্ডিভিজুয়াল সব কিছুতে আপনাকে পাস করতে হবে, কিন্তু আলটিমেটলি আপনার পাস হবে ভাইভাতে। তার যে ভাইভাতে পাস করে, ধরে নেওয়া হয় বাকিগুলোতে যদি তার কোনো জায়গায় একটু ঘাটতিও থাকে, দেখা যায় যে অনেক সময় কম্প্রোমাইজ করে, কিন্তু অনেক বেশি ঘাটতি থাকলে সেটা কম্প্রোমাইজ করে না। তার এইখানে মেইনলি আলটিমেটাম হইলে আপনার ভাইবা বোর্ড যদি আপনি একবার কাটায় আসতে পারেন, তাহলে আপনি মোটামুটি ধরে নেওয়া যায় যে অন্যগুলো আপনি পাস করে যাবেন, ঠিক আছে। আর সব থেকে পাস করা সহজ হলো রিটেন। কেউ যদি কেউ ইচ্ছা করে ফেল করতে চায় তাহলে সে রিটেনে ফেল করবে, ঠিক আছে। এখন রিটেন নিয়েও অনেক কথাবার্তা আসে, রিটেনে আমি আস্তে আস্তে আপনাদের সাথে এই জিনিসগুলো বলবো কীভাবে রিটেনে আসলে ভালো করতে হয়। রিটেনে ভালো করার একটা সহজ একটা নিয়ম বলে দেয়। আপনারা বাংলায় সৃজনশীল কি আপনারা সৃজনশীল ছিল আপনাদের সময়? আমি আসলে না জানার জন্য, অজ্ঞতার জন্য আমি সরি, অজ্ঞতার জন্য সরি। লাস্ট কয়েক বছর ধরে আপনাদের আগে 2-3 ব্যাচের মনে হয় ওদের হলো অটো পাস হয়েছে, তো এই জন্য ওরা অনেক সময় বলছে যে ভাই এরকম সৃজনশীল দেওয়ার অভিজ্ঞতা এরকম মাঝে লাস্টে নাই আর কি। তো আমি আসলে এই ইন্টারমিডিয়েট সম্পর্কে আমার ওরকম এখন আর ধারণা নেই, 5-6 বছর ধরে আমি এগুলো থেকে দূরে আছি। তো এটা আমার অজ্ঞতায়, এর জন্য আমি এক্সট্রিমলি সরি যে আমি জানি না অ্যাকচুয়ালি এই মুহূর্তে কীরকম কী কারিকুলাম আছে। তো যেটা বলতেছিলাম যে আপনারা বাংলাতে সৃজনশীল পরীক্ষা দিয়ে আসছেন, যারা সৃজনশীল দিয়েছেন, তো আমাদের সময় সেই 17-18 সালের দিকে আপনার সৃজনশীল এরকম 6-7টা করে লেখা লাগতো। তো ধরেন এই যে 6-7টা সৃজনশীল লেখা থাকতো, আপনাকে মনে করেন 7টা সৃজনশীলের মধ্যে 6টা সৃজনশীলের অ্যান্সার করতে হবে। সাপোজ আপনি ধরেন যে 7টার মধ্যে 6টার অ্যান্সার করতে হবে। তো ওই সময় দেখা যেত যে কিছু স্টুডেন্ট করতো কি, প্রথম 2-1টা সৃজনশীলের অ্যান্সার খুব ভালো করে লিখতো, প্রথম দিকে অনেক সময় নিয়ে একটা সৃজনশীলের অ্যান্সার লিখতো, কারণ প্রত্যেকটায় 10 মার্ক থাকতো। তো ধরেন প্রথম 2-3টে সে 10-এর মধ্যে 10ই পেয়ে গেছে, কিন্তু ওই যে প্রথম 2-3টার দিকে ভালো করে সময় দিতে, যে ভালো করে লিখতে, যে লাস্টের দিকে যে সময় পাইতো না। তো দেখা যেত যে প্রথম দিকে আধা ঘন্টায় একটা সৃজনশীল লিখছে, লাস্টের দিকে যে আধা ঘন্টায় 2টা সৃজনশীল লেখা লাগতো। তো এই যে একটা রাশ হয়ে যাইতো,
মানে সময়টাকে ইউটিলাইজ করতে না পারার কারণে একটা প্রশ্নের অ্যান্সার কতটুকু লিখলে আপ টু দ্য মার্ক এই জিনিসটা না বোঝার কারণে, এবং তারা মনে করে যে আমি প্রথম দিকে ভালো করে লিখলাম, পরের দিকে না লিখলেও মনে হয় পাস হয়ে যাবে। বিষয়টা কিন্তু এমন না। ধরেন আপনার হাতে যদি 5টা অপশন থাকে, 5টাতে আপনার 10 মার্ক করে থাকে, আমার আঙুলগুলো দেখা যাচ্ছে, ধরেন 5টাতে আপনার 10 মার্ক করে, তার মানে ওভারঅল এই 5টা কোয়েশ্চেন আপনি অ্যান্সার করে আসলে এটার গড় মার্ক ডিস্ট্রিবিউশনে আপনি পাস করবেন। কিন্তু আপনি ধরেন এই প্রথম 2টা, মনে করেন এই 2টা প্রশ্ন আপনি খুব ভালো করে লিখছেন, এই 2টাতে আপনি 20 পাইছেন, কিন্তু বাদ বাকি যে 3টা কোয়েশ্চেনে যে 30 মার্ক ছিল সেখানে যদি আপনার মার্ক কমে যায়, তার মানে পাস করার টেন্ডেন্সি কমে যায়। তো এটা হলো একটা টেকনিক। মেডিকেলের যতগুলো আপনারা রিটেন পরীক্ষা দেবেন, ওভারঅল সব সাবজেক্টের রিটেনই অনেক বেশি লেখা লাগে, অনেক লেখা লাগে, এবং এখানে প্রশ্ন অনেক থাকে। আমি আপনাদের একটা খসড়া বা একটা ডেমো কোয়েশ্চেন আপনাদের দিয়ে দিব, প্রফেশনাল পরীক্ষাতে কীরকম কোয়েশ্চেন হয়, টার্মে কীরকম কোয়েশ্চেন হয়, কার্ড কীরকম কোয়েশ্চেন হয়। বিগত সালে যারা আমার ব্যাচের স্টুডেন্ট ছিল বিভিন্ন মেডিকেল কলেজে, ওদের কোয়েশ্চেনগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, মানে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য। তো এই জিনিসটা এইটাই বোঝানোর জন্য আপনাদেরকে দিব যে মানে রিটেনে যদি আপনার 5টা প্রশ্ন থাকে, আপনাকে 5টা প্রশ্নেরই অ্যান্সার করে আসতে হবে। এইটা হইল পাস করার মেইন মন্ত্র। আপনি যদি রিটেনে 5টা প্রশ্নের অ্যান্সার করতে বললে, আপনি 5টা প্রশ্নই যদি অ্যান্সার করে আসতে পারেন, আপনি ধরে রাখতে পারেন 80% ক্ষেত্রে আপনি পাস করবেন, ঠিক আছে। কিন্তু 5টা প্রশ্ন আপনাকে অ্যান্সার করতে বলছে, আপনি 5টা প্রশ্নের মধ্যে 3টা অ্যান্সার করছেন, বাকি 2টা ফাঁকা রেখে আসছেন, আপনার সমূহ সম্ভাবনা আছে আপনি ফেল করবেন রিটেনে। কিন্তু ওই যে বললাম, মানে গেম চেঞ্জিং পয়েন্ট হইল আপনার এখানে ভাইবা। যে ভাইবা একবার ভালো করে আসতে পারবে এবং রিটেন সব লিখে আসতে পারবে, ধরে নেওয়া যায় যে সে পাস করে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা মানে মোটামুটি একটা জিনিস বললাম। আর কারো কোনো প্রশ্ন আছে? ইংলিশে পড়া, কিন্তু আমি আজকে পড়াই আপনাদের এই ইংলিশ নিয়ে, আপনাদের সাথে এই ক্লাসের লাস্টের দিকে একটু চেষ্টা করব কথা বলার 5 মিনিট, ঠিক আছে। আমি আজকে আপনাদেরকে একটু পড়াই, আপনারা একটু পড়াটা দেখেন বা পড়াটা একটু বোঝার চেষ্টা করেন যে আসলে এটা কীরকম সিকোয়েন্স আগায় পড়াটা, বা কোন সিকোয়েন্সে মেডিকেলের পড়াশোনাগুলো করতে হয়। আপনারা এই জিনিসটা একটু বুঝলে পরে আপনারা পরে ধরতে পারবেন যে আসলে এখানকার পড়া কি খুবই কঠিন নাকি খুবই সহজ। আমি লাস্টের দিকে আপনাদের থেকে এটা রিভিউ নেব, পরে আমি ইংলিশে কীভাবে এটা ভালো করা যায় সেটা নিয়ে কয়েকটা কথাবার্তা বলবো, ঠিক আছে। আপনারা সবাই একটু ক্লাস করেন, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে, যারা এই মুহূর্তে লাইভে আছেন তারা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন। মানে আমি যতটুকু আজকে আপনাদেরকে দেখাইতে পারি, 1 ঘন্টার মধ্যে আহামরি অনেক কিছু শেখাইতে পারবো না, কিন্তু যতটুকু আমি পারি আপনাদেরকে দেখাই। আপনারা ক্লাস শেষ হওয়ার পরে আমি আপনাদের সাথে আবার একটু ইন্টারাকশানে যাব, আপনারা তখন আমাকে বলবেন যে আপনারা অ্যাকচুয়ালি কোথায়, মানে আপনাদের মনে হয়েছে যে কোথায় সমস্যা অ্যাকচুয়ালি হতে পারে। তো যাক, আজকে যেহেতু অ্যানাটমি নিয়ে কথাবার্তা বলবে, অ্যানাটমি পড়তে গেলে আগে আপনার হোল বডির অ্যানাটমি সম্পর্কে একটু মোটামুটি কিছু বেসিক টার্মিনোলজি জানা লাগবে, ঠিক আছে। এই যে টার্মিনোলজিগুলো আছে, এটা আপনারা জুওলজি বই একটা বেড়ালের মানে সেকশানগুলো দেখে আসছিলেন মনে হয়, এটা গাজী আজমল স্যারের বই ছিল। স্টিল না আমার ওই পেজটার কথা মনে আছে, এখনও মনে হয় আপডেটে অন্য জায়গায় হয়তো বা চেঞ্জ হয় নাই। ওখানে এই টার্মিনোলজিগুলোর কথা দেখে আসছেন, বিভিন্ন রকম সেকশান করা দেখে আসছেন, ঠিক আছে। তো আপনাদের এই সেকশানগুলো যারা ওইখানে ভালো বুঝছেন, তারা এই হিউম্যান বডির সাথে একটু জাস্ট ইমাজিন করে নেবেন। ওখানে বিড়ালের ছবিতে পড়ছিলেন, এখানে মানুষের ছবিতে একটু ইয়ে করবেন আর কি, ঠিক আছে। তো আগে যেগুলো বাংলায় পড়ছেন, এখন সেগুলো ইংলিশে আর কি। তো আমি কয়েকটা বেসিক ছবি আপনাদের, এটা গুগলে গেলে আপনারা এই ছবিগুলো পাবেন, আমি এই ছবিগুলো গুগল থেকে কালেক্ট করছি। তো এখানে দেখেন, এটা যদি হয়, এটা হলো আপনার একদম ফেস টু ফেস, অর্থাৎ একদম ফ্রন্ট ভিউ, আর এটা হলো ল্যাটারাল ভিউ, ঠিক আছে, ল্যাটারাল সাইড থেকে দেখতেছেন। তো এটা হলো পুরো একটা হিউম্যান। তো হিউম্যানের যদি আমি দেখি, তাহলে এখানে দেখেন, আমি যদি নিজেকে আপনার নিজের সাথে কল্পনা করেন, এটা হলো আমার স্ক্রিন। কি কেউ দেখতে পাচ্ছেন না? দেখেন, স্ক্রিনটাও দেখা যাবে। আমি 2টা ডিভাইস থেকে, আমি আমার ম্যাক থেকে স্ক্রিন শেয়ার করে রাখছি, আইপ্যাড থেকেও স্ক্রিন শেয়ার করে রাখছি। একটা আমাকে দেখা যাইতেছে, আর একটাই দেখেন আইপ্যাডেরটাই দেখা যাইতেছে। হ্যাঁ, দেখা যাওয়ার কথা, আমার এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে যেটা বলতেছিলাম যে দেখেন, এটারে যদি আমি মিড লাইন চিন্তা করি, এই যে একটা সাদা মার্ক, এটা হলো মিড লাইন, আমি টানলাম। তো এই মিড লাইনের এই পাশে রাইট সাইড, এই পাশে লেফট সাইড, তো আইডেন্টিফিকেশন অলরেডি করা আছে। মিড লাইনটা কল্পনা করবেন একদম আপনার মাথার একদম মিড লাইন, আমাদের এই ডান বরাবর যদি কল্পনা করেন, উপর দিক থেকে একদম মিড লাইন করে আসবেন, ঠিক আছে। তো মিড লাইন তো আপনি বুঝছেন। এখন এই মিড লাইনের দিকে, এই যে মিড লাইনের দিকে, অর্থাৎ এই আমাকে যদি একটু মানে খেয়াল করা যায় কিনা একটু দেখেন, যদি আমার এই যে 2 সাইডের 2টা শোল্ডার টিপ, এই শোল্ডার টিপ থেকে যদি আমি ভেতরের দিকে আসি, এটা আমার মিডের দিকে আসতেছি, মানে আমার মিড লাইনের দিকে যাচ্ছি।
আমি আউটসাইড থেকে ভেতরের দিকে যাচ্ছি, ঠিক আছে। তার মানে এখানে দেখেন এটা হলো দুইটা শোল্ডার টিপ, আপনি শোল্ডার টিপ থেকে গলার দিকে যাচ্ছেন, তার মানে মিড লাইনের দিকে যাইতেছেন, তার মানে এটাকে বলা হয় মিডিয়াল। টু দ্য মিড লাইন মিনস মিডিয়াল। আর মিডিয়াল থেকে যদি আপনি বাইরের দিকে যাইতে থাকেন, তার মানে আপনি যদি চেস্টের মাঝখান থেকে আপনি যদি হাতের দিকে যাইতে চান বা যান, তখন সেটাকে আমরা বলি ল্যাটারাল। তার মানে মিড লাইন থেকে আপনি যত দূরে যাবেন, আপনার বডির ভেতর থেকে আপনি যত বাইরের দিকে যাবেন, সেটা হয়ে যাবে ল্যাটারাল। বুঝছেন এটুকু? একদম বেসিক জিনিস। কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন। এনি কনফিউশন? আচ্ছা ঠিক আছে, যদি কারো কনফিউশন না থাকে তাহলে আমরা নেক্সট স্টেপটায় যাই। তার মানে আপনি যদি মিড লাইনের দিকে আসেন তাহলে মিডিয়াল, আর মিড লাইন থেকে যত দূরের দিকে যাবেন তত সেটা ল্যাটারাল, ঠিক আছে। এখন আসেন ডিস্টাল এবং প্রক্সিমাল। ডিস্টাল কথার অর্থ হলো দূরে। ধরেন আপনার হার্ট থেকে আপনার দূরে কোনটা, আমি যদি আমার আঙুলটা দেখাই, এই যে আমার আঙুল, তো আমার হার্ট থেকে আপনি দেখেন এইখান থেকে আমার যদি হার্ট থাকে, হার্ট থেকে হয়ে আমার হাত হয়ে আঙুলের দিকে আসবে, তার মানে এটা দূরে, এটাকে আমরা বলি ডিস্টাল, ঠিক আছে। আর টুয়ার্ডস দ্য হার্ট, আপনি পুরো বডিকে কল্পনা করবেন হার্টের সাথে, সেন্টার মনে করবেন হার্ট থেকে আপনি যত দূরে যাবেন সেটা হলো ডিস্টাল, ঠিক আছে। হার্ট থেকে যত দূরের অর্গানগুলোতে যাবেন সেটা হলো ডিস্টাল টু দ্য বডি, এভাবে বলি আর কি। আর যত ধরেন আপনি দূর থেকে হার্টের দিকে আসবেন সেটাকে আমরা বলি প্রক্সিমাল। ক্লিয়ার? বুঝছেন সবাই? ঠিক আছে। তাহলে এই যে সিম্পল ইংলিশগুলো একবার বুঝে গেলে এই জিনিসগুলো আপনাকে আর প্যারা দিবে না। এই জিনিসগুলো প্যারা দিবে কখন? আপনি যখন হাড্ডিগুলো পড়তে যাবেন। হাড্ডি বলতে আর কি অস্টিওলজি, ঠিক আছে। যে অস্থিগুলো আপনারা ইন্টারমিডিয়েটে পড়ছেন, অনেক অস্থির নাম পড়েছেন 306টা, সবগুলো অস্থি পড়ে আসছেন, মনে রাখবেন এই প্রত্যেকটা অস্থি আপনাদের পড়া লাগবে মেডিকেলে এসে, বিশেষ করে অ্যানাটমিতে এগুলো বোনসের যে পার্টগুলোর মধ্যে থাকে আর কি, ঠিক আছে। তো এখন হলো দেখেন এই ছবিটা আমরা মোটামুটি বুঝলাম যে ডিস্টাল কোনটা। তো দেখেন এইখানে একটু যদি ছবিটা একটু খেয়াল করেন, দেখেন এই যে তীর চিহ্ন দিচ্ছে পায়ের পাতার দিকে, দেখেন ফুটের দিকে, তার মানে হার্ট থেকে এটা দূরের দিকে যাচ্ছে, ঠিক আছে। আর দেখেন পা থেকে যত উপরের দিকে উঠবো হার্টের দিকে, তখন সেটাকে আমরা বলতেছি প্রক্সিমাল, ঠিক আছে। তার মানে হার্ট থেকে আপনি যত দূরে যাবেন ডিস্টাল, আর যত হার্টের দিকে আগাবেন তত প্রক্সিমাল, ঠিক আছে। এবার দেখেন এই পাশের যে ছবিটা দেখেন, ল্যাটারাল যে ছবি, এই যে এটা, ঠিক আছে। ল্যাটারাল ছবি বলতে হলে আপনার সামনের দিকে যেটা বলা হবে সেটাকে আমরা বলবো অ্যান্টেরিয়র, ঠিক আছে। আর পেছন দিকে যেদিকে যাব তত সেটা হলো পোস্টেরিয়র। তার মানে আমি যদি এইখানে একটা বোতলের সাথে কল্পনা করেন, এই যে একটা বোতল, এই যে বোতলের সামনের দিকতে যা দেখতেছেন এটা হলো অ্যান্টেরিয়র সারফেস। এখন বোতলের পেছনের দিকে যা আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না, এটা হলো পোস্টেরিয়র। ক্লিয়ার? না, এটাকে হার্টকে কেন্দ্র করে না, এটা কোনো জায়গায় লেখা নেই যে হার্টকে কেন্দ্র করে। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, যেহেতু আমি একদমই মিড লাইনে যদি আমি চিন্তা করি, আমার মিড লাইনের মধ্যে একটা বোনস আছে, এটা হলো স্টারনাম। একদম মিড লাইন যদি কল্পনা করেন, এটা হলো স্টারনাম। আমি আপনাদেরকে একটা আরও 3D একটা ছবি দেখে, তাহলে আপনারা আরও ভালো বুঝবেন। আপনারা সবসময় চিন্তা করবেন মিড লাইন, স্টারনামের সাথে কল্পনা করবেন সবসময়। মানে এই জিনিসটা যদি ধরতে পারেন তাহলে মনে করেন আপনি মোটামুটি সব কিছু বুঝবেন। এখানে একটু ছবিটা দেখেন, এখানে একটু দেখেন, একদম দেখেন মিড লাইন, আমাদের বডির একদম মিড লাইনে কোন এখানে অর্গানটা দেখা, মানে কোন বোনসটা দেখা যাচ্ছে, একদম দেখেন সামনের দিকে যেটা সবুজ কালার, সেটাকে আমরা বলি স্টারনাম। বাংলায় মনে হয় পড়ছেন পরশুকা। এখন এই পরশুকার সাথে কল্পনা করেন, পরশুকা থেকে আপনি যত দূরে যাবেন তত সেটাকে আমরা বলবো ডিস্টাল, আর পরশুকার দিকে আসবেন সেটাকে আমরা বলবো কি? প্রক্সিমাল। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? মানে আপনি এই জিনিসটা আপনাকে নিজের কাছে মনে রাখতে হবে যে আমার বডির ভেতরের দিকে আসলে সেটা প্রক্সিমাল, আমি যত বাইরের দিকে যাব সেটা আমার তত ডিস্টাল। আমি হার্টকে কল্পনা করতেছি, যার কারণে এটা আমার একদম চেস্টের মধ্যে আছে, আমি মনে করতেছি যে আমার হার্টটা আমার একদম মানে কেন্দ্রবিন্দু, জাস্ট সেন্টার হিসেবে আমি কল্পনা করে আমি অন্যগুলোকে জাস্ট মানে আইডেন্টিফাই করতেছি, এটুকুই। বাট হার্টের সাথে যে করতে হবে এমন না, আপনি হার্টের জায়গায় আপনি স্টারনামকেও কল্পনা করতে পারেন, ঠিক আছে। তাহলে এই প্রথম হলো অ্যানাটমিক্যাল টার্মিনোলজি, যেটা হলো এই অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ডিস্টাল, প্রক্সিমাল, এই চারটা টার্ম এখানে বুঝলেন। এরপরে যেটা আছে সুপিরিয়র, দেখেন সাইডে একটা কথা বলা হয়েছে সুপিরিয়র বলতে বোঝায় উপরের দিক। আমার এটা যদি হাতের একটা তালু হয়, এই হাতের উপরে যেটা আছে সেটাকে আমরা বলবো সুপিরিয়র, হাতের নিচে যেটা আছে সেটাকে আমরা বলবো ইনফিরিয়র। সুপিরিয়র মানে হলো উপরে, ইনফিরিয়র মানে হলো নিচেই।
কিন্তু কিসের উপরে? কোনো একটা বস্তুকে আপনি যখন আইডেন্টিফাই করে ওই বস্তুর উপরে কল্পনা করবেন, তখন ওই বস্তুর উপরের জিনিসগুলোকে বলবো সুপিরিয়র। কোনো বস্তুকে আইডেন্টিফাই করার পর বস্তুর নিচেই যে জিনিসটা থাকবে সেটাকে আমরা বলবো ইনফিরিয়র। ঠিক আছে, ক্লিয়ার? এখানে একটু আর একটা ছবি খেয়াল করেন। এই ছবিটা হলো আপনার একটা হিউম্যান বডির কিছু বেসিক এরিয়া। বেসিক এরিয়া বলতে ওভারঅল হিউম্যান বডির কোন এরিয়াকে আমরা কি নাম দিছি, এই জিনিসটা হলো ইংলিশে লেখা। ঠিক আছে, অনেকে এখানে ইংলিশ টার্মের সাথে পরিচিত, তারপর একটু বোঝার জন্য এই ছবিটা আমি দিয়ে রাখছি। আপনারা এই ছবিটার এই ছবিটা আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা দরকার একটু দেখে নেবেন। একবার বুঝতে পারলে আর কোনো ভুল হবে না, অথবা একবার যদি এই জিনিসগুলো আইডেন্টিফাই করে ফেলতে পারেন যে এটাকে এই এরিয়াকে এই নাম বলে, আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। বাট এই জিনিসটা প্র্যাকটিস করতে করতে এটা একসময় মনে হবে যে এটা তো একদম ইজি। ঠিক আছে, তো এই একদম উপর ছবিটা দেখে আসেন। এখানে দেখেন চোখের যে রিজনটা বলা আছে, এই চোখের রিজনটাকে বলা হয় অরবিটাল। অরবিট মানে হলো চোখ বা আয়ের যে এরিয়া, ওইটাকে আমরা বলি অরবিটাল এরিয়া। ঠিক আছে, এরপর আছে দেখেন নাক, এটাকে আমরা বলি নেজাল। ঠিক আছে, মুখটাকে আমরা বলতেছি ওরাল। এখানে যে চিক্সটা থাকে, ঠিক আছে, অর্থাৎ গাল, ওইটাকে আমরা বলতেছি বাক্কাল। এরপরে নিচের দিকে এইখানে আমাদের সার্ভাইকাল ভার্টিব্রাগুলো থাকে। ঠিক আছে, অর্থাৎ এইখানে যে আমাদের ঘাড়ের অংশে এখানে সার্ভাইকাল বলি আর কি। এই ঘাড়ের অংশে যা আছে সবগুলো হলো সার্ভাইকাল রিজিয়ন। ঠিক আছে, এরপরে একদম এই যে শোল্ডারের যে টিপস, ঠিক আছে, আমার দুই সাইডের যে শোল্ডার টিপ, এখানে অ্যাক্রোমিয়ান প্রসেস থাকে, বোনস আছে এখানে। ঠিক আছে, ক্লাভিকল আছে, স্ক্যাপুলা আছে, ওইখানে অ্যাক্রোমিয়ান প্রসেস বহু কিছু আছে। এই কারণে ওই নামটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল অ্যাঙ্গেল অথবা অ্যাক্রোমিয়াল রিজিয়ন। ঠিক আছে, একদম চেস্টের মাঝখানে থাকে আমাদের স্টারনাম, এইটাকে আমরা বলি স্টারনাল রিজিয়ন। ক্লিয়ার? স্টারনামের দুই সাইডে আমাদের থোরাক্স। ঠিক আছে, দুই সাইডে থোরাক্স, এটাকে আমরা বলি থোরাসিক। আপনাদের প্রথম কার্ড হয় থোরাক্স দিয়ে, তো এই যে থোরাসিক, এটাকে আমরা বলি থোরাসিক রিজিয়ন। আর আর্মপিট বা আর্মের নিচে যে এরিয়াটা, অর্থাৎ বাংলায় বলি বগলের নিচে যে এরিয়াটা, ওটাকে আমরা বলি অ্যাক্সিলারি রিজিয়ন, অ্যাক্সিলারি। এরপরে চলে আসেন ব্র্যাকিয়াল বলতে আপনাদের যেই এরিয়া থেকে দেখবেন যে ব্লাড কালেক্ট করা হয়। ঠিক আছে, আপনারা অনেকেই ব্লাড ডোনেট করছেন কিংবা আপনাদের বিভিন্ন রকম রক্ত পরীক্ষা করার সময় দেখবেন যে ব্র্যাকিয়ালের যে এরিয়াটা থাকে, ওই এরিয়া থেকে ব্লাড কালেক্ট করা হয়। ঠিক আছে, তার মানে এই যে আমার হাতটা দেখতেছেন, এই হাতের এইখানে যেখানে আমি ভাঁজ করলে এই যে এরিয়াটুকু, এই এরিয়াটুকু আমরা বলি ব্র্যাকিয়াল। ব্র্যাকিয়াল এরিয়ার সামনের দিকে গেলেই সেটাকে আমরা বলি অ্যান্টিকিউবিটাল এরিয়া। ঠিক আছে, অ্যান্টিকিউবিটাল এরিয়া এই সামনের দিকে। এবার যে চলে আসেন পেটের মধ্যে, এই যে পেট দেখতেছেন, এই পুরো পেটের অংশটা হলো এইটা। এই পেটকে 9টা রিজনে আলাদা করে ভাগ করা হয়, এটা আপনারা অ্যাবডোমেন কার্ডের মধ্যে গেলে পাবেন। ঠিক আছে, আপাতত এত কিছু জানা লাগবে না, জাস্ট এইটুকু রিজনটাকে মনে রাখবেন, এটাকে আমরা বলি অ্যাবডোমিনাল রিজন। অ্যাবডোমেনের একদম সেন্টার পয়েন্টে থাকে আম্বিলিকাস, এটাকে আমরা বলি আম্বিলিকাল এরিয়া। এটা ওই অ্যাবডোমিনের 9টা রিজনের মধ্যে একটা, এবং সেটা সব থেকে মিড পয়েন্টে। তো 9টা রিজনকে এইভাবে আমরা ভাগ করি, 1 2 3 4 5 6 7 8 9। এই যে একদম মিডিল পয়েন্টে যেটা দেখতেছেন, এটাকে আমরা বলি আম্বিলিকাল এরিয়া। তো এইখানে দেখতেছেন, এটাকে আম্বিলিকাল এরিয়া বলি। এই আম্বিলিকালের নিচে এইখানে থাকে ইউরিনারি ব্লাডার, এটাকে আমরা বলি পেলভিক এরিয়া। ইউরিনারি ব্লাডার থাকে সামনের দিকে, আর পেলভিক আসতেছে কথাটার কারণ হলো পিছন দিকে পেলভিক বোনস থাকে। ঠিক আছে, বনি পেলভিস বলা হয় এটাকে। বনি পেলভিস 3টা বোনস নিয়ে হয়। ঠিক আছে, ওইখানে আমাদের ওই রিজনটাকে বলা হয় পেলভিক এরিয়া। আচ্ছা, এখানে হাতের অংশগুলো আমরা শেষ করছিলাম না। এই যে এখানে দেখেন যেটাকে আমরা বলি কবজি, হাতের যে কবজি, এই যে এই কবজি, এই রিজনটাকে আমরা বলি কার্পাল। এখানে অনেকগুলো কার্পাল বোন থাকে, তো ওই রিজনটাকে বলা হয় কার্পাল এরিয়া। আর ডিস্টাল বলতে আমাদের হাতের ফিঙ্গার যে আঙুলগুলো আছে, এই আঙুলগুলোকে বলে ডিস্টাল। ঠিক আছে, আমাদের হার্ট থেকে সব থেকে দূরের অঙ্গগুলো হলো এই ফিঙ্গারগুলা, হাতের ফিঙ্গার আর পায়ের যে আঙুলগুলো আছে, এরা হলো সব থেকে ডিস্টাল অর্গান ফ্রম হার্ট। এরপরে দেখেন এখানে আসলে কক্সাল এরিয়া, পিছন দিকে যে এই পিছন দিকে একটা কককিক্স পিছন দিকে নামে। ঠিক আছে, একদম ভার্টিব্রার একদম নিচের দিকে কককিক্স থাকে, ওই কারণেই পিছন দিকে রিজনটাকে এই সাইডের দিকে থাকে। এটা পেছন দিকে বোঝানো যাচ্ছে না, এইখান থেকে বুঝলে ভালো হয়। এই যে এখানে এসে স্যাক্রাল শেষ হয়, তার নিচে থাকে কককিক্স। ঠিক আছে, এই রিজনটাকে বলা হয় কক্সাল রিজন। আর ইঙ্গুইনাল রিজনটা এই পেলভিসের এইখানে থাকে। এখানে একটা খুব কমন একটা টার্ম আছে, এখানে ইঙ্গুইনাল হার্নিয়া বা হার্নিয়েশন হয়, এই জায়গাতে ইঙ্গুইনাল ক্যানাল থাকে।
ঠিক আছে। ইঙ্গুইনাল ক্যানাল থাকার কারণে এই এরিয়াটাকে বলা হয় ইঙ্গুইনাল এরিয়া। ঠিক আছে। ইঙ্গুইনালের নিচের দিকে থাকে মেলের ক্ষেত্রে স্ক্রোটাম থাকবে এবং পেনিস থাকবে, আর ফিমেলের ক্ষেত্রে ভ্যাজাইনা থাকবে বা ফিমেল জেনিটেলিয়া থাকবে, মেলের ক্ষেত্রে মেল জেনিটেলিয়া থাকবে। এই এরিয়াটুকুকে বলা হয় পিউবিক এরিয়া। ঠিক আছে। পিউবিক এরিয়া থেকে যখন আপনি নিচের দিকে নামবেন, থাই, এই যে এটা দেখতেছেন দুই সাইডে দুইটা থাই, এই থাই রিজনটাকে বলা হয় ফিমোরাল এরিয়া। এখানে আমাদের বোন মানে সব থেকে বড় বোনসটা এখানে থাকে ফিমার, এই জন্য এটার নাম হয়েছে ফিমোরাল এরিয়া। ঠিক আছে। পুরো থাইয়ের অংশটাকে বলা হয় ফিমোরাল এরিয়া। ফিমোরাল থেকে নিচের দিকে আসবেন কিন্তু লেগে যাওয়ার আগে, অর্থাৎ এই যেখানে যে নি জয়েন্টের যে এরিয়া, এখানে প্যাটেলা থাকে, ওই রিজনটাকে বলা হয় প্যাটেলার রিজন। ঠিক আছে। প্যাটেলার রিজন থেকে আপনি নিচের দিকে লাগবেন, এটা হলো লেগ, এটাকে বলা হয় লোয়ার লিম্ব। এখন লোয়ার লিম্বের যে ডিস্টাল অংশটা থাকে, এখানে দুইটা বোনস থাকে, একটা থাকে টিবিয়া এবং পেছন দিকে থাকে ফিবুলা। ঠিক আছে। তো টিবিয়ার সামনের দিকে যে এরিয়াটুকু থাকে সেটাকে আমরা বলি ক্রুরাল এরিয়া, আর পেছন দিকে থাকে বা মিড লাইনের দিকে থাকে ফিবুলা, সেটাকে আমরা বলি ফিবুলার এরিয়া। বাট এটা আসলে ওভাবে ইন্ডিভিজুয়াল আলাদা করা হয় না, আপনারা ক্রুরাল এরিয়াটুকু পড়লেই মনে রাখলেই এনাফ। ঠিক আছে। আর টার্সাল বলতে বোঝায় একদম গোড়ালির যে রিজন, সেটাকে আমরা বলি টার্সাল এরিয়া। এখন এটা তো সামনের দিক থেকে গেলে আপনি এই এরিয়াগুলো দেখতে পারবেন, কিন্তু পেছন দিক থেকে গেলে একটু চেঞ্জ হবে। আপনি যখন মাথাটাকে কল্পনা করবেন, সেটা হলো সেফালিক এরিয়া। সেফালিক কথাটা শুনলে মনে রাখবেন যে সেটা মাথা অথবা ব্রেন অথবা নার্ভাস সিস্টেম, এইগুলোর সাথে কথাগুলো চলে আসে। সেফালিক, এই যে কথাটা দেখতেছেন এটা হলো সেফালিক। অক্সিপিটাল, মাথার পেছনের সাইডে যে বোনসটা থাকে, যেই বোনসটার উপরেই নর্মালি আপনি বালিশে মাথা দিয়ে ঘুমান, ওই রিজনে থাকে অক্সিপিটাল বোনস, ওইটাকে আমরা বলি অক্সিপিটাল এরিয়া। এরপরের দিকে গেলে ডেল্টয়েড, এইখানে আমাদের ডেল্টয়েড মাসেল থাকে। যারা জিম টিম করে তারা অনেক সময় বলবে যে এইখানে ডেল্টয়েড মাসেলের আলাদা এক্সারসাইজ থাকে। ঠিক আছে। এটা আপনার অ্যাক্রোমিয়ান এরিয়া সামনের দিক থেকে থাকে, আর পেছন দিকে গেলে ডেল্টয়েড মাসেল থাকে। তো এই ডেল্টয়েড মাসেলের কারণেও এখানের নাম হয়েছে ডেল্টয়েড এরিয়া। পেছন দিক থেকে গেলে দেখবেন যে এরকম একটা দুইটা বোনস থাকে, স্ক্যাপুলা। ঠিক আছে। পেছন দিক থেকে তাকাইলে স্ক্যাপুলাটা খুব সুন্দর দেখা যায়, সামনে থেকে তো দেখা যাবে না। তো ওই এরিয়াটাকে বলা হয় স্ক্যাপুলার এরিয়া। পেছন দিকে একটা লম্বা ভার্টিব্রাল কলাম নিচের দিকে নামে, এই কলামটার এরিয়াটাকে বলা হয় মিড লাইন, এটা ভার্টিব্রাল এরিয়া। ভার্টিব্রাল এরিয়ার ক্ষেত্রে নিচের দিকে যখন আসবেন, থোরাসিক 12 ক্রস করার পরে লাম্বার রিজনে চলে আসবেন। ঠিক আছে। এরপরে যে লাম্বার ভার্টিব্রাল রিজনগুলো থাকবে, লাম্বার 1 2 3 4। এরপরে গেলে আপনি পাবেন স্যাক্রাল, তারপরে গেলে পাবেন ককিক্স। ঠিক আছে। এগুলো পিছন দিক থেকে পাবেন। আর এটা হইলো আপনার বাটকের রিজন, যেটাকে আমরা বলি গ্লুটিয়াল এরিয়া। এই গ্লুটিয়াল কথাটা আসতেছে, এখানে বাটকে 3টা গ্লুটিয়াল মাসেল থাকে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, মিনিমাস, মিডিয়াস, এরকম 3টা মাসেল থাকে এই গ্লুটিয়াল রিজিয়নে, এবং বড় বড় 3টা মাসেল। ঠিক আছে। তো এটাকে বলা হয় গ্লুটিয়াল রিজিয়ন। গ্লুটিয়ালের পিছনের দিকে যে রিজন, সামনের দিকেও আপনার ফিমোরাল, পেছন দিকে গেলেও ফিমোরাল রিজন বলা হয়। আর এই যেই নি জয়েন্ট, ঠিক আছে, নি জয়েন্ট মানে হাঁটুর যে পেছন দিকে হাত দিয়ে দেখবেন যে ওই জায়গাটা একটু ফাঁকা থাকে। আপনারা এখনই যদি একটু নিজের পায়ে হাত দিয়ে দেখবেন, হাঁটুর পেছন দিকে হাত দেন, দেখবেন যে ওই যেখানে একটু গর্তের মতো ফাঁকা, ওই ফাঁকা যে এরিয়াটা, ওইটাকে বলা হয় পপ্লিটিয়াল ফসা। ঠিক আছে। এই যে আমাদের জয়েন্টগুলো আছে, এখানে এরকম জয়েন্ট করলে এইখানে বিভিন্ন জায়গায় জয়েন্টের এখানে ভেতর সাইডে এরকম ফাঁকা জায়গা থাকে। আসলে ফাঁকা না, ওইখানে বেশ কিছু ধরনের স্ট্রাকচার থাকে, অনেক কিছু থাকে ওইখানে, আর্টারি, নার্ভ, ভেইন, সফট টিস্যু, মাসেলস, ভেসেলস, বহু কিছু থাকে। এগুলো আপনাদের আলাদা আলাদা করে পড়ানো হবে, ওইগুলোর কন্টেন্ট আপনাদের জানতে হবে, ওইখানে কী থাকে সেগুলো আপনাদেরকে বিভিন্ন কার্ডে পড়বেন আর কি, যখন যেটা আপনাদের আসবে আর কি। তো ওই যে রিজন, ওটাকে আমরা বলি পপ্লিটিয়াল ফসা। ঠিক আছে। ফসা বলতে বোঝাচ্ছে ওইখানে একটা এরিয়া আছে, ফাঁকা এরিয়া, অন্যান্য জায়গার মতো অত মাসেল দ্বারা কম্প্যাক্ট না, ওইখানে বহু রকম ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার থাকে, ওইটাকে আমরা বলি পপ্লিটিয়াল এরিয়া বা পপ্লিটিয়াল ফসা। ওই ফসার এরিয়াটাকে বলা হইতেছে পপ্লিটিয়াল রিজন। পেছন দিক থেকে যেখানে আপনাদের এখানে কাপ মাসেল থাকে, এটাকে আমরা বলি সুরাল এরিয়া। তারপরে নিজের দিকে চলে গেলে তো পা মানে ফুট। ঠিক আছে। ওইটাকে টার্সাল এরিয়ার মধ্যে চলে আসে, বা টার্সাল বললেই বোঝা যায়। টার্সাল বলতেই বোঝায় যে পায়ের পাতা থেকে বা গোড়ালির নিচ থেকে যা আছে, পায়ের আঙুল থেকে শুরু করে 800 ফুট টুট দিয়ে বহু কিছু আছে ওইখানে, এগুলো সব টার্সালের মধ্যে চলে আসে। কারো কোনো কোশ্চেন আছে? এনি? না, ক্রুরালের মধ্যে ফিবুলা থাকবে না। ক্রুরাল আসলে ফিবুলা তো আপনার পায়ের মধ্যেই, মানে লোয়ার লিম্বের মধ্যে চলে আসে ওইটা। আপনার টিবিয়া ফিবুলা তো দুইটা একই সাথে থাকে, তাই না? টিবিয়াটা ভেতরের দিকে থাকে, ফিবুলাটা বাইরের দিকে থাকে। এখন এই যে দুইটা বোনস, ওই ক্রুরালের মধ্যে আপনি ইন্ডিভিজুয়াল যদি বলেন যে ক্রুরালের মধ্যে কি থাকে, বোনস দুইটাই থাকবে, আপনার টিবিয়াও থাকবে, ফিবুলাও থাকবে। ক্লিয়ার? কিন্তু ক্রুরাল বললে আপনি সামনের দিক থেকে কল্পনা করবেন,
সামনের দিকটা বললে এখানে আমরা বলি যে যেখানে আমি কলমের একটা কালো দাগ দিছি এটাকে আমরা বলি শিন অফ দ্য টিবিয়া, এটাকে বলা হয় শিন, পায়ের শিন। দেখবেন যারা ফুটবলার বলে না, ওরা ফুটবল খেলার সময় এখানে শিন গার্ড ইউজ করে, যারা মানে খেলাধুলা ফুটবলের সাথে অ্যাসোসিয়েটেড মানে জানেন আর কি, তারা বুঝবেন শিন গার্ড। তো মোজার উপরে একটা গার্ড পরে রাখে, ওই একটা শক্ত একটা প্লেটের মতো থাকে, যাতে ওখানে আঘাত লাগলে ওই শিনের উপর যায়, যাতে আঘাতটা না লাগে। তো এই যে যেখানে মার্ক করা, এই যে এইটুকু দেখতেছেন এখানে এই বরাবর থাকে আপনার টিবিয়া থাকে ভেতরের দিকে, ঠিক আছে। আপনি একটু পায়ের দিকে হাত দিয়ে দেখেন, ওখানে টাচ করলে বুঝবেন যে একটা শক্ত একটা হাড্ডি আপনি হাতে পাবেন, ওখানে কোনো মাসেল টাসেল ওরকম কিছু পাবেন না অন্য জায়গার মতো। একদম ওইখানে পায়ে হাত দেন, দেখবেন টিবিয়ার একদম সারফেসটা দেখতে পারবেন, ওটাকে বলে শিন অফ দ্য টিবিয়া, একটা স্পষ্ট বর্ডার থাকে, ঠিক আছে। ওই জায়গাটাকে আমরা বলি ক্রুরাল এরিয়া, বুঝতে পারছেন। আর আপনি যখন পায়ের পেছন দিকে চলে যাবেন ওইখানে আপনাদের ডেল্টয়েড মাসেলগুলো থাকবে, বা কাপ মাসেল থাকে, ডেল্টয়েড না কাপ মাসেল। কাপ মাসেল ওই এরিয়াটাকে আমরা বলি সুরাল এরিয়া। ক্লিয়ার? অনেকটা পিছনের দিকেই থাকে। আপনি যদি অ্যানাটমি খেয়াল করেন, এখানে একটু খেয়াল করেন, এখানে একটু ছবিটা দেখেন, এখানে একটু খেয়াল করেন, এখানে দেখেন একদম টিবিয়ার একদম সামনের দিকে একটা শিন বর্ডার দেখা যাচ্ছে, একদম দেখেন মনে হচ্ছে একদম সুচালো একটা বর্ডার দেখা যায়। তাহলে এখানে যে বড় মোটা হাড্ডিটা দেখছেন এটা যদি টিবিয়া হয়, তাহলে চিকন যেটা দেখতেছেন সেটা অবশ্যই ফিবুলা, এবং ফিবুলা সবসময় ব্যাক সাইডের দিকে থাকবে, এটা কখনোই ফ্রন্টের দিকে থাকবে না। এবং ফিবুলা খুবই একটা মানে ভালনারেবল একটা বোনস, আঘাত লাগলে ভেঙে যায়। আর ফিবুলা একবার ভাঙলে পরে সেটা মানে জোড়া লাগানো খুব কষ্ট হয়ে যায়, মানে যারা অর্থোপেডিক সার্জারি, অর্থোপেডিক্সের মধ্যে মানে ইয়ে করে আর কি, ডিল করে, তারা এই ফিবুলা ভাঙলে আবার দেখা যায় ফিবুলা জোড়া না লাগলেও ওটা নিয়ে অত মাথা ঘামায় না, কারণ লোয়ার লিম্বের পুরো বডির ওয়েটটাই আসলে মানে ওয়েটটাই ক্যারি করে এই একাই টিবিয়া। দেখেন আপনি এটার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন। এখানে যদি দেখেন ও আছে একদম পেছন সাইডের দিকে একটুখানি একটা জায়গায় লেগে আছে, দেখছেন? দেখেন পেছন সাইড থেকে দেখেন ও কোথায় আছে, একদম টিবিয়ার মানে শ্যাডোতে বলা যায়, টিবিয়ার ছায় ও মানে ছত্র ছায় ও অবস্থিত। ও অত বেশি ওয়েট বেয়ার করে না, বা ওর উপর অত ওয়েট যায় না, যায় কার উপর দেখেন, সব টিবিয়ার উপর দিয়ে ওয়েটটা যায়, ঠিক আছে। ও সবসময় পেছন সাইডের দিকে থাকে। যদি আপনি একটু ল্যাটারালি থেকে দেখেন, এই যে দেখেন বোনসটা দেখছেন, তাহলে অ্যানাটমিক্যালি যদি দেখেন সামনের দিকে কে আছে, অবশ্যই টিবি আছে। ফিবুলার পজিশন সবসময় পেছন দিকে থাকে। ক্লিয়ার? না না না, সুরাল বলবে আপনার সামনের দিক থেকে, আর না পেছন সাইডেরটা সুরাল বলবে এই যে পেছন দিকে, এইখানে আপনার কাপ মাসেল থাকে, ঠিক আছে, একদম মিড লাইনের দিকে, পায়ের পিছনের দিকে হাতে দেখেন একদম মাসেলের ওখানে বাল্ক অফ দ্য মাসেল থাকবে, ঠিক আছে। কিন্তু ফিবুলার যে পজিশনটা সেটা সবসময় ব্যাক সাইডের দিকে থাকবে। এবং এটারও যদি অ্যানাটমিক্যালি আমি বর্ণনা করি, তাহলে দেখেন এটা কোন দিকে আছে, বডির মিডিয়ালি না ল্যাটারালি। কেউ যদি টার্মিনোলজি বুঝে থাকেন তাহলে এখান থেকে খুব সহজে মিড লাইন কল্পনা করেন, মিড লাইন কল্পনা করে আপনি টিবিয়ার সাথে ওটা কল্পনা করেন। তাহলে ফিবুলার পজিশনিংটা কেমন, ল্যাটারাল অ্যান্ড স্লাইটলি পোস্টেরিয়রলি আছে, পোস্টেরো ল্যাটারাল বলি এটার আমরা, ঠিক আছে। দুইটা টার্ম একসাথে আমরা বলি কি, পোস্টেরো ল্যাটারাল। দেখেন টিবিয়া সামনের দিকে, পেছন দিকে ফিবুলা, তাহলে ফিবুলা পোস্টেরিয়র মানে পেছন দিকে, এবং সেটা কিন্তু মিডিয়াল সাইডের দিকে নেয়, ল্যাটারাল সাইডের কাছে, তাহলে কি পোস্টেরো ল্যাটারালি বলি এটার পজিশন। ক্লিয়ার? যাই হোক, এটার পজিশন নিয়ে এত বেশি মানে টেন্সড হওয়া দরকার নেই, এটা বহু পরের পড়া। আপনারা ফিবুলা টিবিয়া এগুলো একদম আরও পরে যেতে পাবেন, মিনিমাম 3টা কার্ড শেষ হওয়ার পরে যে আপনারা 4 নম্বর কার্ডে যে মানে কার্ড যখন হবে, ফার্স্ট টার্ম শেষ হয়ে যাবে, সেকেন্ড টার্মে যে আপনারা ইনফ্লোর এক্সট্রিমিটির মধ্যে তখন এইগুলো পড়বেন, সুরাল এরিয়া, ক্রুরাল এরিয়া, এইসব জিনিস পড়বেন। বাট অ্যানাটমিক্যালি এই জিনিসগুলো আপনাদের জানা লাগবে। আশা করি এই দুইটা ছবি মোটামুটি বুঝতে পারছেন। এইখানে যদি একটু আসেন, এই একই ছবি, এটা হলো ইন্ডিভিজুয়াল করে দেওয়া আছে, আপনারা একটু সুন্দরভাবে দেখেন। জাস্ট আমি একটু সংক্ষেপে বলে দিই। সুপিরিয়র দেখেন উপরের দিকে, ইনফিরিয়র মানে নিচের দিকে, মিডিয়াল বলতে এই যে দুই সাইড থেকে আমরা মিড লাইনের দিকে আসতেছি, প্রক্সিমাল মানে কি উপরের দিকে, মানে হার্টের দিকে আপনি কল্পনা করেন, দেখেন পা থেকে হার্টের দিকে, এদিক থেকে হার্টের দিকে, ঠিক আছে। সুপারফিশিয়াল মানে হলো ওপর ওপর, সুপারফিশিয়াল বলতে কি বোঝায়, ওপর ওপর,
তার মানে এই যে আমি যদি একটা এই বোতলের সাথে কল্পনা করি, এই বোতলের উপরে কি আছে আর ভেতরে কি আছে কেউ বলতে পারবেন? এই প্লাস্টিকের বোতলের যদি আমি বলি সুপারফিশিয়াল, এটা কি আছে? এনিওয়ান? হ্যাঁ, এই যে স্টিকারটা দেখেন, এই যে স্টিকারটা একদম আউটসাইডে আছে এবং এইটা প্লাস্টিকের ওপরে আছে, তার মানে এটা সুপারফিশিয়াল। ঠিক আছে? আর যদি বলি যে এর মধ্যে কি আছে, পানি আছে, তো এটা হলো সুপারফিশিয়াল। জিনিসটা বুঝলেন। এরপর আসেন ল্যাটারাল। ল্যাটারাল বলতে হলো মিড লাইন থেকে আপনি দুই সাইডের দিকে যাবেন, দূরের দিকে যাবেন। মিড থেকে আপনি এখন দূরের দিকে যাবেন। এই দেখেন ডিস্টাল মানে কি, আপনি হার্ট থেকে দূরের দিকে যাইতেছেন, হয় পায়ের পাতার দিকে যাইতেছেন আর নয়তো হাতের আঙুলের দিকে যাইতেছেন, এটা হলো ডিস্টাল। আর ডিপ বলতে কি, ডিপ বলতে হলো ভিতরে, যে পানির বোতলের সাথে যেটা বুঝাইলাম ডিপ স্ট্রাকচার, মানে পানির বোতলের ভেতরে কি আছে, পানি আছে, ওটা ডিপ। এই ছবিটা একটু কঠিন হবে আপনাদের জন্য প্রথম এই ছবিটা প্রথম না, এই ছবিটা আসলে দেখবেন যে প্রফেশনাল পরীক্ষার আগ পর্যন্ত যেও আপনারা অনেক সময় অনেক কিছু গলায় ফেলবেন। আর পরীক্ষার ভাইবা বোর্ডে যেহেতু কিসের মধ্যে কি বলে ফেলবেন বুঝতেও পারবেন না, যে আপনি অ্যাবডাকশান বলতেছেন, অ্যাডাকশান বলতেছেন, কি বলবেন, মানে একটা জমা খিচুড়ি পাকায় ফেলে এই টার্মিনোলজিগুলা। কিন্তু এই জিনিসগুলো হলো বুঝতে হবে আপনাকে, আপনি আগে বুঝবেন তারপরে মুখস্থ করবেন। কারণ শুধু বুঝলেন কিন্তু মুখস্থ করলেন না, মনে রাখতে পারলেন না, লাভ নাই। বুঝলেন না, মুখস্থ করলেন, ভুলে গেলেন, লাভ নাই। তার মানে আপনাকে বুঝতেও হবে, মুখস্থও করতে হবে, আউটপুটও দিতে হবে। ক্লিয়ার? তার মানে একটু ছবিগুলো একটু জাস্ট সংক্ষেপে বর্ণনা করি। একদিনের বসে আপনারা এই জিনিসটা এত সহজে আয়ত্ত করতে পারবেন না। আপনাদের যেহেতু ক্লাস হয়তো এখন অনেক দেরি আছে, যারা একদম পিওরলি মেডিকেলে আসতে চাচ্ছেন, ভর্তি হবেন। এখন শোনা যায়? তো একটু ছবিগুলো একটু জাস্ট ভিজুয়ালাইজ করবেন, একটু মনে রাখার চেষ্টা করবেন, আস্তে আস্তে এগুলোর সাথে পরিচয় হয়ে যাবে। প্রথম দিকে না পারলে এত বেশি প্যারা খাওয়ার দরকার নেই, এত বেশি টেনশনও করার দরকার নেই যে আমি পারি না এরকম ভাবার দরকার নেই, বা কঠিন ভাবারও দরকার নেই। দেখেন পিটি তো করছেন প্রাইমারি বা হাই স্কুল লাইফে, আপনাদের সমাবেশে দাঁড় করে পিটি করাইতো না? 1 নং পিটি, 2 নং পিটি, বহু রকম হাতের মুভমেন্ট আপনারা করছেন, এক এক জায়গায় এক এক রকম। ঠিক আছে? তো দেখেন অ্যাবডাকশন মানে হলো, এটা হলো আপনার নর্মাল পজিশন, আপনি হাতটা এইভাবে রাখেন। হাতটা যখন আপনি উপরের দিকে উঠাইতেছেন, দেখেন শোল্ডারের উপরের দিকে হাতটা উঠাইছে, এই যে তীর চিহ্ন দেখেন এই দিকে দেওয়া, তার মানে অ্যাবডাকশন মানে কি, হ্যান্ডের মুভমেন্ট হয়েছে উপরের দিকে, এটাকে বলা হয় অ্যাবডাকশন। হাত উপরে উঠানো মানে অ্যাবডাকশন। অ্যাডাকশন মানে কি, হাতটা নিচের দিকে নিয়ে আসছেন, এই যে মুভমেন্ট করে কোন দিকে নিয়ে আসছেন, দেখেন হাতের নর্মাল পজিশন ছিল এটা, আপনি এটাকে ঘুরাই এদিক নিয়ে চলে আসছেন, তার মানে এই যে ঘুরে এদিকে আসছে, এটাকে বলা হয় অ্যাডাকশন। এরপরে দেখেন ফ্লেকশন। ফ্লেকশন মানে হইল আপনি 2 হাত উঠাইলে সেটা অ্যাবডাকশন ছিল। ফ্লেকশনটা হইল আপনি যদি সামনের দিকে উঠান, নট সাইড। এই যে আমি যদি আমার হাতটা এই যে সামনের দিকে উঠাইতেছি, এই যে দেখেন আমার সামনের দিকে উঠাচ্ছি, এটাকে আমরা বলি ফ্লেকশন। ঠিক আছে? আবার যদি আমি পেছন দিকে নিয়ে যাই, তাহলে পেছন দিকে নিয়ে গেলে এক্সটেনশন। কিন্তু আমি হাতটা যখন এইভাবে উঠাচ্ছিলাম তখন সেটা কি, অ্যাবডাকশন। তার মানে যখন আমি আড়াআড়ি উঠাইতেছিলাম অ্যাবডাকশন, কিন্তু সামনাসামনি যখন উঠাচ্ছি তখন কিন্তু আবার নাম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? আমি যখন হাতটা পেছন দিকে নিলাম তখন সেটা হয়ে গেল এক্সটেনশন। এবার দেখেন এই যে শোল্ডারের যে ইয়েটা দেখতেছেন, শোল্ডারটা যখন সামনের দিকে মুভ করা হচ্ছে, ফরওয়ার্ড রোটেশন। আমি এই যে শোল্ডারটা যে সামনের দিকে ঘোরালাম, দেখেন আমাকে দেখা যায় কিনা একটু ছবিতে দেখেন, এই যে আমি আমার এই শোল্ডারটা সামনের দিকে নিলাম, এটাকে আমরা বলি ফরওয়ার্ড রোটেশন। আমি শোল্ডারটাকে পেছন দিকে নিয়ে গেলাম, এটাকে আমরা বলি ব্যাকওয়ার্ড রোটেশন। ঠিক আছে? এবার দেখেন ডিপ্রেশন। আমার শোল্ডারের দিকে খেয়াল করেন, আমি শোল্ডারটাকে নিচের দিকে করলাম, এটা হলো ডিপ্রেশন। শোল্ডারটাকে উপরের দিকে করলাম, এটা হলো শোল্ডার এলিভেশন। ঠিক আছে? শুধু শোল্ডারের ক্ষেত্রে দেখেন এই জিনিসগুলো হলে আপনি নিজের সাথে সাথে করে করে এই জিনিসগুলো বুঝতে হবে। এবার দেখেন, এবার পায়ের দিকে আসেন, এবার ফুটে চলে আসেন। ফুট, আপনি পাটাকে যখন এই যে ফুটবলে কিক দেওয়ার মতো দিয়ে সামনের দিকে নিয়ে যান, সেটাকে হলো ফ্লেকশন বলি। পাটাকে যখন আপনি পেছন দিকে উঁচু করবেন তখন সেটাকে আমরা বলি এক্সটেনশন। ঠিক আছে? এবার দেখেন প্লান্টার ফ্লেকশন। আপনি যখন ওই যে দেখেন ওই যে বেলি ডান্স করে বা কী টাইপের জন্য, যে আইসের উপর স্কেটিং করে টাইপের, প্লান্টার ফ্লেকশন করে দেখবেন। আপনি যখন ওই পায়ের পাতার উপরে ভর দিয়ে উঁচু হবেন তখন সেটাকে বলা হয় প্লান্টার ফ্লেকশন। তার মানে এইটা আপনার সারফেসের সাথে লেগে থাকবে কি, আঙুলগুলা, কিন্তু গোড়ালি দেখেন উঁচু, কারণ কি আপনি পায়ের পাতার উপরে মানে এই আঙুলগুলোর উপর প্রেশার দিয়ে গোড়ালিটা উঁচু করে ফেলছেন, এটাকে বলে প্লান্টার ফ্লেকশন। আর যখন আপনি গোড়ালিটাকে মাটিতে রেখে পায়ের পাতা উঁচু করবেন তখন সেটাকে বলা হয় ডরসি ফ্লেকশন। ঠিক আছে? এটাকে বলা হয় ডরসি ফ্লেকশন।
এখন দেখেন আপনি এটা মিড লাইনে রেখে আপনি মিড লাইন থেকে পায়ের পাতাটাকে দূরে সরাইলেন, ঠিক আছে, ল্যাটেরাল সাইডের দিকে নিয়ে গেলেন, এটাকে বলা হয় ইভার্সন, এটাকে বলা হয় ইভার্সন। এখন আপনি যখন নর্মাল পজিশন থেকে যখন ভেতরের দিকে নিয়ে আসবেন তখন সেটাকে বলা হয় ইনভার্সন। পাটাকে আপনি কি করছেন, ধরেন এটা পা এই ভিতরের দিকে নিয়ে আসছেন, এটাকে আমরা বলতেছি ইনভার্সন। আর পা ধরেন নর্মাল পজিশন এরকম আপনি পাটাকে বাইরের দিকে ঘুরাইছেন, তখন সেটাকে আমরা বলি কি ইভার্সন। ক্লিয়ার? আবার দেখেন এক্সটেনশন কি, পাটাকে যে ভাঁজ করছেন এটাকে বলা হয় এক্সটেনশন। আবার পাটাকে কি করছেন, সামনের দিকে ফরওয়ার্ড করে দিয়েছেন, সেটাকে বলা হয় ফ্লেকশন। এবার এখানে আর কয়েকটা মুভমেন্ট দেখেন। এবার আপনি সোজা দাঁড়াবেন, সোজা দাঁড়ানোর পরে এই যে আমি হাতটাকে এইভাবে করছিলাম একবার, সামনের দিকটাকে এবার এইভাবে করছিলাম, এখন এই পাটাকে কল্পনা করেন বডি থেকে এইভাবে, ঠিক আছে, এইভাবে, নট এইভাবে, এইভাবে কল্পনা করেন। এইভাবে কল্পনা করলে কি হবে, এটাকে আমরা বলি অ্যাবডাকশন। যখন এই যে পায়ের উপর এক পায়ের উপর দাঁড়ায় আর এক পা সামনের দিকে এরকম নিয়ে আসবেন তখন সেটাকে আমরা বলি অ্যাডাকশন, ঠিক আছে। আপনি যখন এই যে ধরেন সোজা হয়ে যখন এরকম হামাগুড়ি দেওয়ার মতো করে মনেকে, এটা করলে ঝুঁকে দেওয়া, সামনের দিকে যখন ঝুঁকে যে পায়ের পাতা মনে করেন স্পর্শ করতে যাচ্ছেন তখন সেটাকে বলা হয় ফ্লেকশন। দেখেন ল্যাটেরাল সাইডের দিকে যখন কাত হবেন তখন সেটাকে বলে ল্যাটেরাল ফ্লেকশন। যখন আপনি সোজা দাঁড়ায় পেছন দিকের দিকে ঝুঁকে যাবেন তখন সেটাকে বলা হয় এক্সটেনশন। এবার দেখেন সামনের দিকে দাঁড়ায় আপনি পিছন দিকে ঘুরলেন তখন সেটাকে বলা হয় রোটেশন, ঠিক আছে। এবার দেখেন সামনে দাঁড়ায় আপনি পাটাকে কী করছেন, এইদিকে নিয়েছেন, এই যে ইভার্সনের মতো, ঠিক আছে, ইভার্সনের মতো কী করছেন, পাটাকে ঘোরায় এদিক নিয়ে গেছেন, এটাকে বলা এক্সটার্নাল রোটেশন। আবার সোজা দাঁড়ায় পাটাকে ভেতরের দিকে ঘোরায় ফেলছেন, তখন বলা ইন্টারনাল রোটেশন। এই রকম মুভমেন্ট আপনাদের কি হবে, এই মুভমেন্টগুলো আপনাদের পড়তে হবে যখন বোনস পড়বেন, এক একটা ইন্ডিভিজুয়াল বোনস পড়বেন, সেই বোনসগুলোর বিভিন্ন রকম মুভমেন্ট আছে, ঠিক আছে, কোন জয়েন্টে কোন ধরনের মুভমেন্ট হয়, এই জিনিসটা পড়ার সময় আপনাদের এই মুভমেন্টগুলো তখন জানা লাগবে। এখন আপনি যদি না জানেন এক্সটেনশন কী জিনিস, অ্যাডাকশন কী জিনিস, অ্যাবডাকশন কী জিনিস, অর্থাৎ এই যে ছবি দেখে দেখে আপনি জিনিসটা বুঝবেন, তারপরে তো আপনি একটা জিনিস মুখস্থ করবেন। কিন্তু আপনাকে যদি হুট করে বলা হয় হোয়াট ইজ অ্যাবডাকশন, হোয়াট ইজ অ্যাডাকশন, ধরেন আপনাকে বললাম যে মানে শোল্ডারের কোনো একটা বোনসের কথা বললাম, সাপোজ একটা ফিমারের কথা বললাম যে ফিমারের এক্সটেনশন হয়, মানে অ্যাবডাকশন হয়, অ্যাডাকশন হয়, আপনি আপনার জিনিসগুলো মাথার উপর দিয়ে গেল যে কী বলে ভাই, অ্যাবডাকশন কী জিনিস, অ্যাডাকশন কী জিনিস, মিডিয়াল রোটেশন কী জিনিস, ল্যাটারাল রোটেশন কী জিনিস। তার মানে আপনার তো একটা ভিজুয়াল মানে ইমপ্রেশন থাকা লাগবে যে না আমি এই জিনিসটা সম্পর্কে জানি, ও আমার হাতটা এইদিকে মুভমেন্ট হচ্ছে তাহলে এটাকেই বলে। আপনি যদি ওই জিনিসটার ছবিই চিন্তা করতে না পারেন তাহলে আপনি এই সব নাম শুনলেও তো আপনার মাথার উপর দিয়ে যাবে। কয়টা আপনি মনে রাখবেন, বোনস তো আমাদের শরীরে 306টা বোনস আছে, 306টা বোনসই আপনার পড়া লাগবে না, কিন্তু মিনিমাম হইলেও তো 50-60টা বোন সম্পর্কে আপনার ইন ডিটেল জানা লাগবে। তখন আপনি কয়টা বোনসের কতগুলো মুভমেন্ট জানবেন। কিন্তু যখন আপনি এই মুভমেন্ট সম্পর্কে জানবেন যে এটারে এই বলে, আপনি তখন নিজেই কল্পনা করতে পারবেন যে আমার হাত তো এদিকে যায়, এদিকে যায়, এদিকে যায়, এদিকে যায়, সব দিকেই যায়, তার মানে আমি তখন বুঝতে হবে যে না আমার হাতের মুভমেন্টের মধ্যে অ্যাডাকশন অ্যাবডাকশন এগুলো হয়। ওটা তখন আর আপনার মুখস্থ করা লাগবে না, আপনি তখন মোটামুটি সবগুলো না জানলেও 10টা মুভমেন্ট হলেও আপনি মানে 8টা অন্তত নিজের আইকিউ দিয়েই মানে ওইগুলো অ্যান্সার করতে পারবেন। এগুলো মুখস্থ করার মতো না, আপনি মুখস্থ করে কয়টা মনে রাখতে পারবেন। প্রত্যেকটা বোনসে যদি এরকম 6-7টা করে মুভমেন্ট হয় আপনি কি 6-7টা মনে রাখতে পারবেন, 2টাই মনে রাখতে পারবেন কি না সেটাই মানে অনেক কিছু, ঠিক আছে। তো যাই হোক এই হলো বেসিক কিছু টার্মিনোলজি, যে টার্মিনোলজিগুলো নিয়ে অনেক কথাবার্তা আসলে বলা যায়। আমি নর্মালি প্রতি বেসে টার্মিনোলজিগুলো নিয়ে 1-2টা লেকচার নেই, কারণ টার্মিনোলজি না বুঝলে আসলে অ্যানাটমি পড়ানো যায় না, অ্যানাটমি বোঝানো যায় না। এলিভেশন, এই যে এলিভেট করবা জাস্ট, এলিভেশন মানে উঠানো, সহজ বাংলা এলিভেশন মানে হলো উঠানো। কোনটা, এই যে ইন্টারনাল রোটেশন, তুমি একদম 2 পা নিয়ে সোজা দাঁড়াও, দাঁড়ানোর পরে পাটাকে জাস্ট গোড়ালির নিচ থেকে পাটা ঘোরায় ভিতর দিকে নিয়ে আসো, এই ছবির মতো একটু খেয়াল করো। দেখো ওর এই পাটা একদম সোজা, এই পাটারও সব কিছুই সোজা, শুধু এই যে এইখানে নি জয়েন্টটা একটা ঘুরছে আর এখানে একদম গোড়ালিটা অ্যাঙ্কেল জয়েন্টটা ঘুরে ভিতরের দিকে ঢুকাইছে, এটাকে আমরা বলছি ইন্টারনাল রোটেশন। তার মানে এক পা ফিক্স রেখে তুমি আর এক পাকে ঘুরাইতেছো, ঠিক আছে। ইন্টারনাল মানে কি ভেতরের দিকে ঘোরাচ্ছ, এই জন্য নাম হয়েছে ইন্টারনাল, আর ঘোরানোকে বলা হয় রোটেশন, নাম হয়ে গেছে ইন্টারনাল রোটেশন। হ্যাঁ এক পা তোমার ফিক্স থাকবে, তুমি 2 পাতা একসাথে ঘোরায়। এক্সটার্নাল রোটেশন তুমি বাইরের দিকে ঘুরাইছো, এই যে পায়ের পাতা বাইরের দিকে, এক পা স্থির থাকবে,
প্ল্যান্টার, এই যে প্ল্যান্টার ফ্লেক্সন। তুমি পায়ের পাতার উপরে ভর দিয়ে গোড়ালিটা উঁচু করো। এই যে অনেক সময় দেখবে যে অনেকে ছবি তোলার সময় কী করে, একটু লম্বা হওয়ার জন্য কী করে দাঁড়ায়, পায়ের পাতার উপর ভর দিয়ে গোড়ালিটা উঁচু করে দেয়। তার মানে কি সে একটু লম্বা পড়ে। অথবা যারা হাই হিল পরে থাকে, জাস্ট কল্পনা করো হাই হিলের যে পজিশনটা, ওই পজিশনটাকে বলা হয় প্ল্যান্টার ফ্লেকশন। তার মানে গোড়ালি উপরের দিকে, পায়ের পাতা নিচের দিকে। ঠিক আছে, মনে করো ওইখানে একটা হাই হিল দেওয়া আছে, মেয়েরা যারা ওই যে হাই হিল নাকি পেন্সিল হিল বলে, ঠিক আছে, পিছনের দিকে দেখবা যে 4-5 ইঞ্চির একটা এরকম কার্ডবোর্ড দিয়ে রাখে না, ওই যে একটা পজিশন, ওই রকম পজিশনটাকে বলা হয় প্ল্যান্টার ফ্লেকশন। বুঝছো? বুঝি নাই। ইভারশন আর ইন্টারনাল রোটেশন। ইভারশনটা হলো তুমি শুধু অ্যাঙ্কেল জয়েন্টের মুভ করতেছো, নট নি জয়েন্ট। ঠিক আছে, ইভারশনটা হলো তুমি শুধু ফুটের মুভমেন্ট করাইতেছো, একদম শুধু ফুট। এখানে একটু খেয়াল করো, এই যে ইভারশন, এখানে দেখো শুধু ফুটের মুভমেন্ট হইতেছে। তুমি কষ্ট করে নি জয়েন্টটাকেও ফিক্সড রাখতেছো, কিন্তু অ্যাঙ্কেল জয়েন্টটারে ঘোরানোর চেষ্টা করতেছো। বুঝছো? কিন্তু তুমি যখন এক্সটার্নাল রোটেশন ইন্টারনাল রোটেশনে যাচ্ছ, তখন দেখো তোমার মুভমেন্ট হইতেছে থাই থেকে। এখন থাই যদি অটোমেটিক ঘুরে যায়, তোমার থাই ঘোরা মানে কি, পায়ের পাতা অটোমেটিক ঘোরা। কিন্তু পায়ের পাতা ঘোরানো মানে কিন্তু তোমার থাই ঘোরা না। ঠিক আছে, এটা অন্যান্য অঙ্গের ক্ষেত্রে হতে পারে, বাট অন্যান্য অঙ্গের ক্ষেত্রে অত বেশি কমন না। ডিপ্রেশন এলিভেশন রিপসের ক্ষেত্রে হয়। ঠিক আছে, রিপসের এলিভেশন হয়, ডিপ্রেশন হয় যখন আমরা রেসপিরেশন করি, আর কাছে শ্বাস প্রশ্বাস নেই, দেখবা চেস্ট ক্যাভিটি ফুলে যায়, আবার হয়ে যায়। ঠিক আছে, অ্যাক্টিভ মুভমেন্ট, প্যাসিভ মুভমেন্ট, এরকম বেশ কিছু টার্ম আছে ওইখানে। রেসপিরেশনের মধ্যে পাবা, ফিজিওলজি পড়ার সময় পাবা, আবার পাশাপাশি যখন তোমরা রিপস বোনস পড়ানো হয় তখন ওইগুলোর মধ্যে পাবা। রিপসের এলিভেশন হয়, ডিপ্রেশন হয়। ঠিক আছে, সব বোনসের কিন্তু সব হয় না, কিন্তু আবার একটা বোনসের একটা জিনিস হয় মানে যে ওই জিনিস আর অন্য কোনো বোনসের হয় না এমন না, ওই জিনিস অন্যান্য বোনসের ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, ইনভার্সনটা ওই গোড়ালিটাকে তুমি জাস্ট শরীরের ভেতরের দিকে নিয়ে আসবা। এই যে এইখানকার জাস্ট কল্পনা করো এইটুকু, এখানে ছবিটা খেয়াল করো, এই যে এইখান থেকে সব হবে ইনভার্সন সব শুধু এই গোড়ালি থেকে। ঠিক আছে, তার মানে তোমার এই নি জয়েন্ট ফিক্সড, এইখানকার নি জয়েন্ট ফিক্সড, খালি ঘুরতেছে কোন জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট। বুঝছো? অ্যাঙ্কেল জয়েন্টটাকে তুমি ভিতরের দিকে নিয়ে আসলে ইনভার্সন, বাইরের দিকে নিয়ে গেলে ইভার্সন। হ্যাঁ, জাস্ট রোটেশন ওই যে এটা, ওই যে যারা জিম করে, এই যে এইভাবে দুই হাত ধরে একবার এইদিকে ঘোরে, একবার এইদিকে ঘোরে, এই যে রোটেশনটা হইতেছে কোথা থেকে, তোমার পেলভিক যে বোনসগুলো থাকে, পেলভিক বোনসের উপর দিক থেকে। যার মানে কি তোমার কোমরের নিচ থেকে ফিক্সড, উপরের বডিটা ঘুরতেছে, এটাকে বলা হয় রোটেশন। হ্যাঁ, ওইখানে দুই পা স্থির থাকবে, পা তো ঘুরবে না। ঠিক আছে, তুমি একদম স্টিল দাঁড়ানোর পর কোমরের উপর থেকে জাস্ট ঘুরে তুমি পিছন দিকে তাকাইলা, এইটাকে আমরা বলতেছি রোটেশন। ঠিক আছে, এই ছবিগুলো একটু দেখবা, আমি তোমাদের এই ছবিগুলো টেলিগ্রামে দিয়ে দিছি। শুধু যে এই কটা ছবি অ্যানাটমির মধ্যে আছে এমন না, কিন্তু আমি আবারও রিপিট, এরকম ছবি আরও বহু রকম রোটেশন আছে, আরও বহু রকম মুভমেন্ট আছে। তোমরা মুভমেন্টগুলো একটু গুগলে সার্চ করবা, অল টাইপস অফ বডি মুভমেন্ট, যত ধরনের মুভমেন্ট আছে একটু দেখবা। এগুলো মুখস্থ করে মনে রাখতে পারবা না, আমি আবারও বলতেছি, এগুলো পড়ে মনে রাখতে পারবা না। আমি নিজেও এখন পর্যন্ত আমি অনেক কিছু ভুলে যাই, যে এই বংশেরকে এই রোটেশন হয় কিনা, বা এই বংশেরকে এই মুভমেন্ট হয় কিনা, আমারও অনেক কিছু মনে নাই। তো এই জিনিসগুলা দেখতে হবে, যত বেশি অ্যানাটমি ভিজুয়ালাইজ করবা তত বেশি মনে থাকবে। শুধুমাত্র গড বাঁধা মুখস্থ করলে দেখবা যে পড়বা ভুলে যাবা, কারণ তুমি একটা জিনিস পড়ে তোমাকে কিন্তু শুধু একটা পরীক্ষায় পাশ করলে হবে না। তুমি একটা জিনিস পড়ে তোমাকে কার্ড ক্লিয়ার, মানে আইটেম ক্লিয়ার করবা, আইটেমের ওই জিনিসটা তুমি আবার কার্ডে যে ফেস করবা, আইটেমের ওই জিনিসটা তুমি টার্মে যে ফেস করবা, আইটেমের ওই জিনিসটা তুমি প্রফেশনাল পরীক্ষায় যে ফেস করবা। তার মানে দেখো কতগুলো পরীক্ষাতে তোমার জিনিস মনে রাখতে হবে। আজকে পড়ছো কালকের আইটেমের জন্য, কালকের আইটেম ক্লিয়ার করে ফেলছো, 1 মাস পরে হবে একটা কার্ড, 2 মাস পরে হবে একটা টার্ম, 1 বছর কি 1.5 বছর পরে যে হবে একটা প্রফ। তার মানে এই যে লং টার্ম তোমাকে কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে। যত বেশি ভিজুয়ালাইজ করবো, যত বেশি চোখে দেখবা, যত বেশি দেখে দেখে একটা জিনিস বোঝার চেষ্টা করবো, তত মনে থাকবে। ঠিক আছে, তা নাহলে মনে হবে যে ভাই অ্যানাটমি বা এই মেডিকেল সায়েন্স অনেক কঠিন। ঠিক আছে, ভয় দেওয়ার জন্য বলতেছি না, কিন্তু এখানে ইন্টারমিডিয়েটের মতো পড়াশোনা করলে হবে না, এখানে তোমাকে প্রতিদিনই পড়তে হবে। এই মেডিকেলের এই জিনিসটাই হলো
মানে কঠিন এই জিনিসটার সাথে মানায় নিতে না পারলে মেডিকেল মনে হবে জেলখানার মতো। এখানে প্রচুর পরিমাণ পরীক্ষার চাপ থাকবে, প্রচুর পরিমাণ পড়াশোনার চাপ থাকবে, কিন্তু পড়াশোনা অনেক বেশিও না, অনেক কমও না, অনেক কঠিনও না, অনেক সহজও না। তার মানে রেগুলার থাকা লাগবে, জিনিসগুলো কন্টিনিউয়াসলি আমাকে ওই প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে, যে আজকে একটু রেস্ট নিই, কালকে একটু রেস্ট নিই, ওইটা হয় না অ্যাকচুয়ালি। এখানে প্রচুর পরিমাণ চাপ থাকে, আইটেমের চাপ থাকবে, টার্মের চাপ থাকবে, এই পরীক্ষা সেই পরীক্ষা থাকবে। দেখবে যে পরীক্ষা মানে পড়েও দেখা গেলো যে অনেকে যায় দেখবে যে আইটেম পেন্ডিং খাইতেছো, এটা পেন্ডিং হবে, ওটাই ফেল হবে। তার মানে রেগুলার তো প্যারা আছেই, তার সাথে ফেল করার কারণে সাপ্লি টাপ্লিগুলোও থাকবে, সেগুলোও তোমার মেনটেন করতে হবে, হ্যান্ডেল করতে হবে। কিন্তু এই জিনিসগুলোকে মানে কখনো ওই রকমভাবে কার্ডস মনে করবো না যে না আমার একটা অভিশাপ লেগে গেছে, না, এই জিনিসটাকে তো শেখার চেষ্টা করবো যে হঠাৎ যাই হোক না কেন আমি এখান থেকে কাম ব্যাক করবো, আমি এটা আস্তে আস্তে পার করে ফেলবো, ঠিক আছে। যাক, মেডিকেলে আসলে একটা পজিটিভ মেন্টালিটি মনের মধ্যে রাখার চেষ্টা করবা, যাই হয়ে যাক না কেন ভাই। 100 জন তোমার ব্যাচে পড়ে 90 জন পাস করছে, 10 জন ফেল করছে, বা 10 জন না করে 1 জন ফেল করছে, তুমি সেই একমাত্র ব্যক্তি, তোমার খারাপ লাগবে, ডিপ্রেশন আসবে, হতাশা আসবে, বাট থেমে থাকার সুযোগ নাই। ফেল করছে তো কী হয়েছে, নেক্সট পরীক্ষায় পাস করবো, ঠিক আছে। তো যাই হোক, আমরা বেসিক অ্যানাটমি সম্পর্কে একটু কথাবার্তা বলছি। আমরা আজকে যেটা আর একটু কথাবার্তা বলি, আমি কয়েকটা বইয়ের আমার পিডিএফ আমার কাছে সব বই আছে, আমি এখন তোমাদের একটা দেখাই। এটা হলো BD 84। ধরো BD 84 থোরাক্স কার্ডের, এটা হলো 224 পেজের মধ্যে গেলে তোমরা পাবা হলো একটা বোনস, সেখানে আছে স্টারনাম। এখানে তো কাদের জন্য পড়াইছি সেটা দাগানো, যাই হোক এটা একটু খেয়াল করো। এখানে দেখো এই যে স্টারনাম, এই বোনসটা দিয়ে তোমাদের নর্মালি মেডিকেল কলেজের ক্লাসগুলোতে এইটা দিয়ে শুরু হয়, আর নয়তো রিবস দিয়ে শুরু হয়। রিবসগুলো হলো এই যে এইগুলা, এটারে বলা হয় রিবস। এটার বাংলা কি ছিল আমার মনে নাই, ঠিক আছে। এই যে এটা হলো রিবস। রিবস পড়তে হবে, ভার্টিব্রা পড়তে হবে, এটা থোরাসিক ভার্টিব্রা পড়তে হয়। এখানে ফার্স্ট রিব আছে, ফার্স্ট রিব পড়তে হয়, সেকেন্ড রিব, অনেকগুলো রিবস আছে। কতগুলো রিবস আছে কেউ বলবেন? হিউম্যান বডিতে কয়টা রিবস আছে? 24টা, 12 পেয়ার। এর মধ্যে ফ্লোয়েটিং রিবসের নাম শুনছেন? ভাসমান রিবসের নাম শুনছেন? ভাসমান রিবস। তো ওই ভাসমান, হ্যাঁ ভাসমান মানে আমি কিন্তু মানে আবার একটু তোমাদের কাছে একটু সরি, কারণ আমার ওই বাংলাগুলো মনে নাই, আমি বহুকাল আগে পড়ছি, আমার মানে ওগুলোর সাথে মানে না থাকতে থাকতে আমি বাংলা টার্মগুলো মনে নাই। সো তোমাদের কাছে মাঝে মাঝে জিজ্ঞেস করলে একটু বলো আর কি। তো এই যেটা আর কি ভাসমান বলতে আর কি যেটা ভেসে থাকে, ভেসে থাকার অর্থ হইল, হ্যাঁ একজন লিখছে পরশুকা, হ্যাঁ ঠিক আছে পরশুকা, ঠিক আছে। এখানে একটু খেয়াল করো, এই যে এখানে যে ইয়েগুলো দেখতেছো তোমাদের মানে থোরাক্স কার্ডের মধ্যে কী কী থাকে সেটা বলি। এই যে এই রিবসটা দেখতেছো, এটা হলো স্টারনাম, রিবস না, এটা একটা বোনস এটা। এরপরে পেছন সাইডের দিকে যে ভার্টিব্রাগুলো দেখতেছো, এগুলো হলো থোরাসিক ভার্টিব্রা, 12টা আছে, 12টা লাগবে। এর পাশাপাশি এই যে এখান থেকে দেখো রিবস, এটা হলো ফার্স্ট রিব, সেকেন্ড রিব, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, 7, 8, এই সাইড দিকে গেলে 9, 10, 11, এই যে নিচের দিকে দেখো এই যে 2টা, এই একদম নিচের দিকে যে 2টা, এই যে পেছন দিক থেকে যে 2টা দেখতেছো, এই 2টা, এই 2টা হলো ফ্লোটিং রিবস বলা হয়, কারণ এই 2টা ভাসমান থাকে। এই 2টা কারোর সাথে এরকম মানে ওদের কোনো কোস্টাল কার্টিলেজ নেই, ওরা এসে সামনের দিকে সেই স্টারনামের সাথে জয়েন করে না। আবার এখানে এই দিকে কয়েকটা মিলে একটা কোস্টাল কার্টিলেজ হয়ে এসে একদম এই যে নিচের এইখানে এসে যুক্ত হয়। এই যে যে জায়গাটা দেখতেছো, এই জায়গাটাতে একদম নিচের যে গর্তের মতো দেখতেছো, এই গ্রুপের মধ্যে এসে একটা কোস্টাল কার্টিলেজ, ওদের কম্বিনেশনে একটা মিলে এখানে জয়েন হয়। এই জন্য ওদেরকে বলা হয় এটিপিক্যাল। এটিপিক্যাল বলতে বোঝায় যে ও অন্যান্যদের মতো না, ঠিক আছে। টিপিক্যাল, এটিপিক্যাল। এখন টিপিক্যাল কাদেরকে বলা হয়? এই যে এদেরকে বলা হয়। ধরো এটা হলো থার্ড, এটা হলো সেকেন্ড, এটা হলো ফোর্থ, এটা হলো ফিফথ, ঠিক আছে। এরা কি? এরা হলো সব টিপিক্যাল লিভস। কেন এদেরকে টিপিক্যাল লিভস বলা হয়? এই দেখো এই যে যেই সামনের দিকে যে আমার স্টারনাম আর এই রিবস, দুইটার মাঝখানে যে স্পেসটা দেখতেছো ফাঁকা জায়গা, এখানে একটা তরুণ আসতে এসে লাগে,
যেটাকে বলা হয় কি কোস্টাল কার্টিলেজ। বুঝছো? কার্টিলেজ মানে তরুণাস্থি, বোনস মানে তো অস্থি। তো এই জায়গাটুকু পূরণ করে কে? তরুণাস্থি দিয়ে। এখন যাদের ইন্ডিভিজুয়াল তরুণাস্থি আছে, মানে যেই রিপসের নিজস্ব তরুণাস্থি আছে, যেই তরুণাস্থিটুকু ওদের মধ্যে কানেকশনটা করায় রাখে স্টারনামের সাথে, তাদেরকে আমরা বলতেছি টিপিক্যাল। আর যাদের নিজস্ব কোনো তরুণাস্থি নাই তাদেরকে আমরা বলতেছি এটিপিক্যাল। আর যারা কম্বিনেশন করে একটা তরুণাস্থি মিলেই একটা ইয়ে হয়, তারাও এটিপিক্যালের মধ্যে আসবে। ঠিক আছে? তার মানে টিপিক্যাল আর এটিপিক্যাল বলতে এই জিনিসটাকেই বোঝায়। ক্লিয়ার? এখানে আরেকটু কনফিউশন হয়ে আসে। এই যে উপরের দিকে দেখো, এই যে একদম দেখো ফার্স্ট স্ট্রিপ, যে গ্রিন কালার যেটা দেখতেছো সেটা হলো ফার্স্ট স্ট্রিপ। ফার্স্ট স্ট্রিপের উপর আড়াআড়ি করে যেটা দেখতেছো সেটা হলো ক্লাভিকল। ক্লাভিকল থোরাক্সের মধ্যে পড়ানো হয় না। ঠিক আছে? ক্লাভিকল থোরাক্সের মধ্যেও না, ক্লাভিকলটা পড়া হয় সুপিরিয়র এক্সট্রিমিটিসের মধ্যে। তো এই ক্লাভিকল নিয়ে মাথা ব্যথা নাই। ক্লাভিকলের নিচে যেটা দেখতেছো একটা চ্যাপ্টা, ফ্ল্যাট বোন। এটা কিন্তু চ্যাপ্টা একটা বোন। ঠিক আছে? এটা কিন্তু একটা ফ্ল্যাট বোন। দেখো ফার্স্ট স্ট্রিপ, ওই দেখো ছোট্ট একটা বোনস উপর দিক থেকে দেখা যায় এটা। তো এই যে একটা ফ্ল্যাট, এইটা দেখো, এই যে একটা ফ্ল্যাট একটা বোনস, এটাকে বলা হয় ফার্স্ট স্ট্রিপ। এই ফার্স্ট স্ট্রিপ আবার এটিপিক্যাল। ফার্স্ট স্ট্রিপের নিজস্ব কার্টিলেজ আছে, যেই কার্টিলেজ দিয়ে ওই দেখো একটু ফাঁকা জায়গা আছে, এখানে দেখো ম্যানুব্রিয়াম আর এই যে ফার্স্ট স্ট্রিপ এর মাঝখানে কিন্তু একটু ফাঁকা জায়গা আছে। দেখো এখানে একটা কোস্টাল গ্রুভ আছে, এই যে দেখো, দেখছো? এখানে দেখো একটা গর্তের মতো আছে, ওই গর্তে কিন্তু ওই ফার্স্ট স্ট্রিপের কার্টিলেজ এসে লাগে। দেখো ফার্স্ট স্ট্রিপের নিজস্ব কার্টিলেজ থাকা সত্ত্বেও ফার্স্ট স্ট্রিপে টিপিক্যাল বলা হয় না। এর পিছনে অনেকগুলো কারণ আছে, যখন ফার্স্ট স্ট্রিপ পড়ানো হবে তখন জানতে পারবা। ফার্স্ট স্ট্রিপ অন্যান্য রিপসের মতো না, ফার্স্ট স্ট্রিপ একটা ফ্ল্যাট বোন, কিন্তু এগুলোও ফ্ল্যাট বোন, এগুলোও ফ্ল্যাট বোন, কিন্তু ফার্স্ট স্ট্রিপ একদম হরাইজন্টাল থাকে। ঠিক আছে? আরও ফার্স্ট স্ট্রিপের আরও বৈশিষ্ট্য আছে, একদম শর্টেস্ট ব্রডেস্ট একটা বোনস, দেখো দুই সাইডে দুইটা আছে, এই একটা এই একটা। ঠিক আছে? তো এরা হলো সবাই এক একটা হলো রিপস। কিন্তু আমরা যেটা আজকে পড়তে চাচ্ছিলাম বা আমরা যেটা নিয়ে বলতেছিলাম সেটা হলো এইখানকার এই যে যেটা দেখতেছো এটা হলো স্টারনাম। এই স্টারনামে তিনটা পার্টস আছে, তিনটা পার্ট। দেখো তিনটা খণ্ড আছে, এখানে ছবিতে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। এই দেখো একটা মাঝখানে একটা দাগ দেখতেছো, দেখছো? এই যে এই ছবিতে যতটুকু দেখতেছো, দেখো এইটুকু আর নিচের টুকুর মাঝখানে দেখো একটা দাগ আছে, সবুজ কালারটা দেখা যায়। এই পুরো যে অংশটুকু দেখতেছো এটা বলা হয় ম্যানুব্রিয়াম। এই অংশটাকে বলা হয় কি? ম্যানুব্রিয়াম। এখানে দেখো এবার, এটাকে বলা হয় ম্যানুব্রিয়াম। এরপরে যেটা অংশ দেখতেছো, এই ম্যানুব্রিয়াম বাদ দিলে যে লম্বা অংশটা দেখতেছো এটাকে আমরা কি বলি? বডি। ঠিক আছে? আর নিচের অংশটাকে কি বলি, কেউ বলতে পারবা? জিফয়েড প্রসেস। তো এই যে তিনটে অংশ, এই তিনটে অংশ নিয়ে একটা স্টারনাম। এখন কথা হলো, তোমরা যখন মেডিকেলের পড়াশোনা করবা তখন এই বোনসের A to Z পড়তে হবে। প্রথম কথা হলো পড়তে হবে যে এই বোনসটার অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশন বলতে কি বোঝায়? এই বোনসটা এই যে আমাদের চেস্টে কীরকম পজিশনে আছে, এই দেখো পজিশনটা কি, একদম মিড লাইনের দিকে আছে। তার মানে তুমি এই বোনসটা হাতে ধরবা, মনে করো আমার হাতে এই কলমটা দিচ্ছে, এটাই মনে করো একটা স্টারনাম, এটা ধরে বলবা এরকম। আমার বুকের মাঝখানে যেহেতু থাকে সেটা আমার বুকের মাঝ বরাবর ধরতে হয়, তারপর বলতে হয় দিস ইজ স্টারনাম। ঠিক আছে? ধরার পর এটাকে তিনটা অ্যানাটমিক্যাল পয়েন্ট বলতে হয়। এবং তিনটা অ্যানাটমিক্যাল পয়েন্টও তুমি যেভাবে হোক বলতে পারো। দিস ইজ স্টারনাম বললে তুমি এরকম বললে ইট ইজ এ ফ্ল্যাট বোন অ্যান্ড প্লেসড ইন দ্য মিড লাইন অফ দ্য চেস্ট, অথবা চেস্ট বা থোরাসিক ওয়াল বা থোরাসিক কেস মিড লাইনে থাকবে। ঠিক আছে? অ্যান্টেরিয়র সারফেস ডিরেক্টেড আপওয়ার্ড, অ্যান্ড নিচের দিকে গেলে কী হবে? ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। এবং এটা এইভাবে বাঁকাভাবে থাকে, মানে এই দেখো এই যে ল্যাটারালি কীভাবে থাকে, এইভাবে থাকে। ঠিক আছে? তার মানে ইট স্লপ। স্লপ বলতে কি? একটা ঢালের মতো। তার মানে ইট স্লপস ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড স্লাইটলি ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে কি? সামনের দিকে। তার মানে আমি যদি এটা সোজাভাবে ধরি, তার মানে কি? ডিরেক্টেড কোন দিকে আছে? কলমের মাথা নিচের দিকে, কিন্তু শুধু কি নিচের দিকে? একটু এইভাবে আছে দেখো। তার মানে কি? ডিরেক্টেড ডাউনওয়ার্ড অ্যান্ড স্লাইটলি কি? ফরওয়ার্ড। দেখো এই ছবিটার দিকে একটু খেয়াল করো, এইভাবে ডিরেকশনে নামছে। কিন্তু দেখো একদম উপরের পয়েন্টে যেখানে আমাদের জুগুলার নস থাকে, এই যে একদম এই যে উপরের দিকে দেখতেছো, এটাকে বলা হয় জুগুলার নস। তাই না? জুগুলার নস থেকে শুরু করে নিচের দিকে যখন নামছে, এটা কীরকম পজিশনে গেছে? উপর দিক থেকে যদি কল্পনা করো, নিচের দিকে নামতে নামতে কী হয়েছে? নিচের পাটটা সামনের দিকে একটু আগায় গেছে কি যায় নাই? সামনের দিকে আগাইছে, একটু খেয়াল করো।
এই পয়েন্টটা যখন শুরু হয়েছে, দেখো এই পয়েন্টটা যখন শুরু হয়েছে আর এই দিকতে যখন সামনের দিকে গেছে, যত নিচের দিকে গেছে কী হয়েছে, সামনের দিকে আগাইছে। আমার বডির তো মিড লাইন এদিকে, এইদিকে আমার কী আছে, ভার্টিব্রাল কলাম আছে, এদিকে মনে করো থোরাসিক ভার্টিব্রাগুলো আছে, ঠিক আছে, T1 থেকে T12 পর্যন্ত আছে। তাহলে আমার যদি এইখানে দেখো ক্লোজ কতটুকু, আমি বলছি কি যে আমাদের মিড লাইন থেকে যত দূরের দিকে যাবে বা সামনের দিকে গেছে এই জিনিসটা, তার মানে এইখান থেকে আমার এই জিনিসটা শুরু হয়েছে, তাহলে ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, এই যে আমার নিচের দিকে নামছে, তাহলে কি এটাকে বলা হয় ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড স্লাইটলি অ্যান্টেরিয়রলি, ঠিক আছে, সামনের দিকে আগাই গেছে, বুঝছো? তাহলে এই যে পজিশনগুলো থাকে, এই পজিশনগুলো দেখে দেখে আমাদের 3টে অ্যানাটমিক্যাল পয়েন্ট বলতে হয়। সেই অ্যানাটমিক্যাল পয়েন্টগুলো কীভাবে বলতে সেটা আমি তোমার দেখাবো। এখন 3টা পার্টস বললা এই যে অ্যানাটমির ক্ষেত্রে, এখানে এই কী কী আছে। এখন এই যখন ম্যানুব্রাম পড়বা, তাহলে এটার কয়টা সারফেস আছে কেউ বলতে পারবা? এটা সারফেস কয়টা? এনিওয়ান? সারফেস মানে হলো তল, এটা তল কয়টা? এনিওয়ান? এটার কয়টা তল আছে? কিরকম 4টা তল? প্র্যাকটিস করেন বা অ্যাস্থেটিকের প্র্যাকটিস করেন, সেই পেশেন্টগুলি অনেক সময় যখন আমাদের কাছে আসে আমরা কিন্তু অ্যাকর্ডিংলি রেফার করি। এটা সুপার স্পেশালিটি না, সারফেস বলতে বোঝায় যেটার কয়টা তল আছে। দেখেন এই সামনের দিক থেকে দেখলে একটা সারফেস পাওয়া যাচ্ছে, এটার যদি ঘোরাইলে পিছন দিকে একটা সারফেস। তার মানে একটা ইটকে যদি কল্পনা করেন, ইটের কয়টা সারফেস? 6টা সারফেস। কিন্তু আমার কি এখানে খুব স্পষ্ট সারফেস বোঝা যাচ্ছে? এইগুলোকে কি আমি সারফেস বলতে পারবো? এখানে দেখেন গর্ত হয়ে আছে, এটা কোনো তল না, কিন্তু এটাকে কিন্তু আমি তল বলতে পারবো। দেখেন একটা ফ্ল্যাট একটা সারফেস বোঝা যাচ্ছে, আমি যদি এটাকে ঘুরাই পেছন দিকে গেলে আর একটা সারফেস দেখতে পাচ্ছি। তার মানে এই বোনসটা 2টা সারফেস আছে। এখন কোনটাকে কোন সারফেস বলবো? এই রকম যদি একটা বোনসের পজিশন হয়, আমি এই সাইডটা কোন পাশ থেকে দেখতেছি? সামনে থেকে, তাহলে এটাকে আমরা বলবো অ্যান্টেরিয়র সারফেস, যেটা সামনে থেকে দেখা যায়। এটাকে যদি আমি পেছন দিকে ঘোরাই, তাহলে এটা পেছনের সারফেস, তাহলে এটা কোন সারফেস? পোস্টেরিয়র সারফেস। ক্লিয়ার? এখন যদি আসেন বর্ডার, তাহলে বর্ডার কয়টা? উপরের দিকে গেলে এই যে ইয়েটা দেখতেছেন, উপরের যে ইয়েটা, এটাকে বলে একটা বর্ডার, তার মানে এটাকে বলা হয় আপার বর্ডার অথবা সুপিরিয়র বর্ডার। এটাকে যদি সাইডের দিকে ঘোরান, এই পাশে যেটা দেখতেছেন, এই পাশে একটা বর্ডার, এই পাশে একটা বর্ডার, দুইটাই যেহেতু আমার ল্যাটারাল সাইড, তাহলে 2 ল্যাটারাল বর্ডার, দুটা পাশাপাশি পাশ থেকে 2টা বর্ডার আছে, সো 2 ল্যাটারাল বর্ডার, 1 সুপিরিয়র বর্ডার অর আপার বর্ডার। নিচ থেকে যেহেতু জিপয়েড প্রসেস থাকে, জিপয়েড প্রসেসকে ওইভাবে বর্ডার হিসেবে কল্পনা করা যায় না, ঠিক আছে। তারপরেও অনেক সময় এটা গ্রসলি বলে এটা ইনফিরিয়র বর্ডার। কিন্তু যখন আপনি এই জিনিসটাকে খণ্ড করে ফেলবেন, এই যে এই ছোট্ট একটা বোনসটা যখন আলাদা করে ফেলবেন, তখন কিন্তু বর্ডার হয়ে যাবে 4টা বর্ডার। কেউ বলতে পারবেন তখন এই 4টা বর্ডারের নাম কি হবে? এইটুকু জাস্ট কল্পনা করেন, এই যে ছোট্ট একটা বোনস দেখতেছেন, চৌকোনা আকৃতির একটা বোনস, এই বোনস তখন বর্ডার কটা হবে কেউ বলতে পারবেন? এনিওয়ান? ভয় নেই, আপনাদেরকে কোনো জাজমেন্টাল করা হবে না, আপনারা বলেন, কেউ সাহস নিয়ে বলেন একজন। শোনা যাচ্ছে না? হ্যাঁ, এই যে আমি কল্পনা করলাম 2টা ল্যাটারাল বর্ডার, আর কোনো একটা সুপিরিয়র বর্ডার, ঠিক আছে। আর কোনো বর্ডার পাচ্ছেন এখানে? হ্যাঁ, ঠিক আছে, রাইট। 4টা বর্ডার এখানে আপনি দেখতে পারতেছেন। এখন আপনারা অনেক সময় ভাবতে পারেন যে এইখানকার এই বর্ডারগুলোতে এরকম একটু খাসকাটা, এটা কি কোনো বর্ডারের সাথে কল্পনা করা যাবে? হ্যাঁ, এটাকে আপনি তখন গ্রসলি চিন্তা করতেছেন। উপরের দিকে আপনি তখন গ্রসলি একটা সুপিরিয়র বর্ডার কল্পনা করতেছেন, 2 সাইডে 2টা ল্যাটারাল বর্ডার, এবং নিচের দিকে গেলে তখন একটা ইনফিরিয়র বর্ডার কল্পনা করতেছেন। এই হলো ম্যানুব্রিয়ামের 4টা বর্ডার। আপনাদের ম্যানুব্রিয়াম আলাদা একটা বোনস হিসেবেও থাকে। তার মানে এইখানে যে আমি স্টার নামটা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম, এই স্টার নামটা কিন্তু এরকম 2টা আলাদা পার্টেও থাকে, ঠিক আছে, এবং আলাদা করেও এই বোনস আপনাদেরকে ডেমনস্ট্রেশন করা লাগতে পারে পরীক্ষাতে। তার মানে শুধু ওই ম্যানুব্রিয়ামটুকু থাকতে পারে, বডিটুকু আলাদা থাকতে পারে, জিফয়েড প্রসেস আলাদা করে থাকে না। এখন যদি আমি বলি যে তাইলে এই যে আমাদের বডি অংশটা দেখতেছেন, এই বডিতে কয়টা সারফেস?
বডিতে দুইটা সারফেস, বর্ডার কয়টা? এখানেও 4টা বর্ডার, ঠিক আছে। কিন্তু আপনি যখন জিফয়েড প্রসেসের দিকে যাবেন, জিফয়েড প্রসেসে কিন্তু ওভাবে ইন্ডিভিজুয়াল কিছু করতে পারবেন না, ওরকম আসে না। এখানে ছবিতেও খুব সুন্দর দেখতেছেন, বাট আপনাদের কলেজে যখন জিফয়েড প্রসেস দেখবেন তখন অত সুন্দরভাবে থাকে না কোথাও, ঠিক আছে। তো ওটাকে আমরা আলাদা করে আর মানে করি না আর কি, জিফয়েড প্রসেস আলাদা করে কিছু পড়া লাগে না। এখন তাহলে বলেন তো কেউ এই ম্যানুব্রিয়ামের যে বডি, সরি স্টারনামের যে বডি, স্টারনামের বডির কয়টা মানে সারফেস তো বললাম, এই পাশ দিকে যে গর্তের মতো দেখতেছেন এইগুলোকে কি বলে কেউ জানেন? কেউ বলতে পারবেন এই ছোট ছোট গর্তের মতো এই জায়গাতে কি লাগে? কি কার্টিলেজ? কোস্টাল কার্টিলেজ। আপনাদের কিন্তু পুরো নাম বলতে হবে, এখানে কোন কার্টিলেজ লাগে, কোস্টাল কার্টিলেজ লাগে। তো যাই হোক, এই বোনসটা সম্পর্কে মোটামুটি এইটুকু তো বুঝতে পারছেন এখানে কি কি লাগে। তো দেখেন এখানে উপরের দিকে যেটা দেখতেছেন এটা ফার্স্ট কোস্টাল কার্টিলেজ, তারপরে দেখেন সেকেন্ড কোস্টাল কার্টিলেজ, সেকেন্ড কোস্টাল কার্টিলেজটা একদম ম্যানুব্রিয়াম আর হলো বডির মাঝখানে একদম মিডিল পোর্শনে দেখেন এই কার্টিলেজটা লাগে। তারপরে দেখেন থার্ড কোস্টাল কার্টিলেজ, ফোর্থ, ফিফথ, 6, 7, ঠিক আছে। টোটাল কয়টা আছে? 3, 3, 6, 7টা। 7টার মধ্যে উপরেটা বাদ দেন আর একদম নিচেরটা বাদ দেন, তাহলে আর মাঝখানে কটা থাকলো? 5টা। এই 5টা হলো টিপিক্যাল বোনস, মানে টিপিক্যাল রিবস, বুঝছেন? এটুকু ক্লিয়ার সবাই? একদম উপরেরটা বাদ দিবেন কেন? উপরেরটা কোন বোনসের বা কোন রিবসের কার্টিলেজ? ফার্স্ট রিব। তো আমি ফার্স্টেই বলছি যে ফার্স্ট রিব কি? এটিপিক্যাল বোনস বা এটিপিক্যাল রিব। তো ওইটার কার্টিলেজ আমার কী হবে? বাদ চলে গেল। তারপরের দিকে থেকে যে কটা থাকলো সে কটা কি আমার ডিরেক্টলি লাগছে। একদম নিচেরটাকে কেন বাদ দিছি? হ্যাঁ, নিচেরটা কিন্তু কম্বিনেশন করে আসে, এই কারণে নিচেরটা আমরা বাদ দিয়ে রাখছি। তাহলে আমাদের এখানে টিপিক্যাল লিপস কোনটা কোনটা দেখেন, 2, 3, 4, 5, 6, এই যে 5টা, এই 5টা হলো টিপিক্যাল লিপস। বাদ বাকি যারা আছে সবাই এটিপিক্যাল লিপস। আর লাস্টে 2টা কি? ফ্লোয়েটিং রিবস। ফ্লোয়েটিং রিবসটাও এটিপিক্যাল লিপসের মধ্যে পড়বে। ক্লিয়ার সবাই? এই জিনিসটা যদি বুঝে পড়লে আপনাদের কাছে ইজি, না বুঝে মুখস্থ করলে আপনাদের কিন্তু এটা কনফিউশন হয়ে যাবে। আর পরীক্ষার হলে আপনি যখন একটা অ্যান্সার দেবেন, টিচার অনেক সময় আপনাকে কনফিউজ করার জন্য আবার বলবে যে আপনি কি শিওর, আবার বলেন, যেটা বলেন আবার বলেন। তার মানে আপনি প্রথমবার দেখা যাবে যে কারেক্ট অ্যান্সার দিয়েছেন, আপনাকে যখন আবার বলবে যে ঠিক করে বলেন, তখনই কনফিউজড হয়ে যাবেন যে আমি কি যেটা বললাম সেটা ভুল বললাম কি না। তার মানে টিচাররা অনেক সময় আপনাকে জাজ করতে চায় যে আপনি কি কনফিডেন্স কিনা, আপনার অ্যান্সার নিয়ে আপনি কনফিডেন্ট কিনা। তো তখন দেখা যায় যে অনেকে কনফিডেন্টলি প্রথমবার ঠিক বলে, পরের বার যে কনফিডেন্টলি ভুল বলতে থাকে, তখন মনে করে যে আমি মনে হয় একবার ভুল বলছিলাম, তাহলে এখন এইভাবে বলতে থাকে। এই যে আপনাকে কিন্তু মাঝে মাঝে কিন্তু গোলক দাদার মধ্যে ফেলাই দিবে, ঠিক আছে। তো যাক, এভাবে কনফিউজড হওয়া যাবে না। আপনার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি যেভাবে কোশ্চেন করুন না কেন, যতবারই কোশ্চেন করুন না কেন, আপনি আপনার অ্যান্সারে সবসময় মানে কনফিডেন্ট থাকবেন আর কি। উপরের দিকে দেখেন, এই যে উপরের দিকে আসলে আরও 2টা যে নস বলতে আর কি, নস বলতে যেরকম গর্ত, আইফোনের দেখবেন যে নস থাকে না, ওই নস দেখেন। এখানে দেখেন 3টা নস মতো দেখা যাচ্ছে উপরে আপার বর্ডারে ম্যানুব্রিয়ামের। 2 সাইডে 2টা কিসের কারণে বলতে পারবেন? এই জায়গায় কি এসে লাগে? ক্লাভিকল লাগবে। আর মাঝখানের দিকে দেখেন যে একটা গর্তের মতো আছে, ওইটাকে কি বলে কেউ জানেন? জুগুলার নস, ঠিক আছে। জুগুলার নসে আরও একটা নাম আছে, কেউ বলতে পারবেন? এনিওয়ান? সমস্যা নেই, এই মুহূর্তে আমারও মনে নেই, মনে থাকলে আমিও বলতাম, বাট ওটার আরেকটা নাম আছে। তাহলে এইখানে একটু খেয়াল করেন, এই দেখেন এই যে এটা হলো ক্লাভিকল। তো ক্লাভিকলটা এসে এই দেখেন একদম ম্যানুব্রিয়ামের উপরের দিকে এসে লাগছে, ঠিক আছে, একদম উপরের দিকে ম্যানুব্রিয়ামটা লাগছে। বুঝতে পারছেন? তাহলে কেন ওইখানে নসটা হয়েছে? আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে দেখেন এটা হলো ওইখানে কার্টিলেজ জয়েন্ট হইলে সেখানে একটু কার্টিলেজ থাকবেই, ঠিক আছে, কিন্তু কোস্টাল কার্টিলেজ থাকবে না ওইখানে। যেটা রিবসের সাথে স্টারনামের মধ্যে যে কোস্টাল কার্টিলেজ থাকে, ওই কার্টিলেজ থাকবে না, ওইখানে অন্য কার্টিলেজ থাকবে, ওইখানকার জয়েন্ট। এইখানে যে জয়েন্টটা হয় এটাকে আমরা বলি তখন স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, ঠিক আছে। স্টার্নোক্লাভিকুলার জয়েন্টও অন্য ধরনের মানে
জিনিসপত্র থাকবে এখানে। কিন্তু কোস্টাল কার্টিলেজ শুধুমাত্র এই রিবস আর স্টারনামের মধ্যে, এখানে এই ফাঁকা জায়গাটুকুর মধ্যে থাকবে, বুঝতে পারছেন? তাহলে এই যদি অ্যানাটমি এই জিনিসটা বুঝতে পারেন, তাহলে মনে করেন পড়াটা আপনার কাছে এখন ইজি। তাইলে আপনাদের এই যে এই অ্যানাটমি যেটা বললাম, তো দেখেন সামনের দিক থেকে দেখলে এরকম, যদি ল্যাটারাল দিক থেকে দেখেন এরকম, পেছন দিক থেকে দেখলে এরকম, যদি অন্য পাশের ল্যাটারাল থেকে দেখেন এরকম, উপর দিক থেকে দেখলে এরকম, আপনি যদি সুপিরিয়র মানে উপর দিক থেকে দেখলে একরকম, আর এটা হলে ইনফিরিয়র মানে নিচ থেকে দেখলে এরকম, ঠিক আছে? তাহলে মোটামুটি একটা বোনসের পজিশন বুঝলেন যে এটা দেখতে কেমন, আশেপাশে কী আছে, কোন কোন বোনস এসে এটার সাথে যুক্ত হয় এবং কোথায় এটার কী কী প্রেজেন্টিং পার্ট আছে। এখন চলে আসেন তাহলে একটু থিওরিতে চলে আসেন। থিওরিতে আসতে গেলে এখন হলো মাথা ঘোরানো শুরু হয় আর কি, থিওরি পড়তে গেলেই, যে ভাই এত কিছু কী, দেখেন এখানে কী আছে, এটা একটা ফ্ল্যাট বোন, এটা থিওরির পড়া। তারপরে কি, এটা একটা ইন্টেরিয়র মিডিস্টেনা বা থোরাসিক স্কেলেটনের মধ্যে একটা আছে, এটা শেপ দেখতে কেমন, এটা একটা সর্ড মানে কি কে জানেন? ইংলিশ মুভি টুভি কেউ দেখেন? দেখলে বুঝতে পারতেন সর্ড মানে কি। হ্যাঁ, তলোয়ার। তাহলে এই তলোয়ারের মতো দেখতে। এখন এটা কোন অ্যাঙ্গেলে তলোয়ারের মতো লাগে জানি না, তবে এরকম তলোয়ার আমি দেখি নাই, বাট এটা দেখতে অনেকটা ওরকমই। যাই হোক, ওরা যেহেতু বলছে তাহলে ঠিকই বলছে। তাহলে এটা দেখেন আরও কিছু কথাবার্তা আছে। এই যে এটার আপার পার্টটা বলা হয় ম্যানুব্রিয়াম। তাই ম্যানুব্রিয়ামটা হলো এই যে এইটুকু, ম্যানুব্রিয়ামের নিচে যান, ম্যানুব্রিয়ামের নিচে গেলে এই যে এইটুকু হলো আমার বডি, ঠিক আছে? মিডিল পার্টটাকে বলা হয় বডি, আর লোয়েস্ট পার্ট বা যেটা ট্যাপারিং পার্ট সেটাকে আমরা বলি হলো জিফয়েড প্রসেস। এই হলো এখানকার কথাবার্তা, এই লেখা আছে। তার মানে দেখেন আপনার এখানে কিন্তু খুব কঠিন ইংলিশ লেখা না। তার মানে কি, দিস ইজ বা দ্য স্টারনাম ইজ এ ফ্ল্যাট বোন ফর্মিং দ্য অ্যান্টিরিয়র মিডিয়ান পার্ট অফ দ্য থোরাসিক স্কেলেটন। মানে অ্যান্টিরিয়র পার্ট অফ দ্য থোরাসিক স্কেলেটন মানে হলো যে চেস্ট ক্যাভিটি, মানে থোরাসিক কেস, বুকের যে খাঁচা, এই খাঁচার সামনের পার্টটা তৈরি করতেছে। তার মানে ইংলিশ কিন্তু কঠিন না। ওই যে একজন বলছিলেন যে ভাই ইংলিশ এখানে পারবো কি না, ইংলিশ কঠিন না, ইংলিশ সহজ এখানকার, কিন্তু ওই যে একটু বাংলা করে পড়তে হবে, আর এইখানকার ইংলিশগুলোর সাথে সাথে আস্তে আস্তে পরিচিত হইতে হবে। আপনি তখন ইংলিশেই বলতে পারবেন। এইখানকার ইংলিশ ওই IELTS করে ইংলিশ করার মতো না, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলতেছিলাম, এরপর দেখেন কিছু ইনফরমেশান দেওয়া আছে। এটা কত সেন্টিমিটার লম্বা, অ্যাডাল্টদের ক্ষেত্রে 17 সেন্টিমিটার, এটা কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে বলা হয়েছে। এরপরে দেখেন ম্যানুব্রিয়াম সম্পর্কে অনেক কথাবার্তা বলা আছে। এটা ম্যানুব্রিয়াম দেখতে কেমন, কোয়াড্রিলেটারাল, চৌকোনা শেপ, এটা কি থিকেস্ট স্ট্রংগেস্ট পার্ট, এটার কি আছে, সারফেস আছে, অ্যান্টিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে? 4টা বর্ডার আছে, অ্যান্টিরিয়র বর্ডারগুলো দেখতে কেমন, পোস্টেরিয়র সারফেস দেখতে কেমন, সুপিরিয়র বর্ডার কেমন, ইনফেরিয়র বর্ডার কেমন, যেই জিনিসগুলো আমি দেখাইছি সেই জিনিসগুলো এখানে ইংলিশে একটু বিস্তারিত লেখা আছে এখানে। তো এই জিনিসগুলো একটু পড়লে পারা যায়, আপনি যদি বাংলা করতে পারেন তাইলেই হয়। এরপরে দেখেন এখানে কি আছে, এইটাকে আমরা বলি ক্লাভিকুলার নস, উপরেরটাকে বলা হয় যে সুপ্রাস্টার্নাল নস অথবা জুগুলার নস, এইটা হলো আরেকটা নাম, সুপ্রা স্টার্নাল নস। আমারও মনে ছিল না, আপনাদের মধ্যে কেউ বলতে পারেন নাই, না বলতে পারলেও সমস্যা নাই। তো এইটা হলো, আমি যেহেতু বলতে পারি না, আপনাদের না বলতে পারেন কোনো মানে এখানে কিছু ভয়ের কিছু নাই। তো দেখেন এখানে ক্লাভিকুলার নস, এখানে দেখেন ফার্স্ট কোস্টাল কার্টিলেজেস একটা নস থাকে, এখানে সেকেন্ড, এখানে থার্ড, এখানে ফোর্থ, এখানে ফিফথ, এখানে 6, নিচের দিকে 7, ঠিক আছে? এই গর্তগুলোকে বলা হয় নস ফর কোস্টাল কার্টিলেজ। কোনটা কত নম্বর সেটার নাম্বার উপর থেকে গুনতে আসবেন, 1 2 3 4 এভাবে গুনলেই হয়ে যায়। এরপরে দেখেন এখানে কি আছে, কিছু কথাবার্তা আছে যে ইস্টার্নাল অ্যাঙ্গেল অফ লুইস, ঠিক আছে? এই যে সুপ্রা স্টার্নাল নস, ওই নসের পেছনের দিকে একটা অ্যাঙ্গেল থাকে, ওই অ্যাঙ্গেলটাকে বলা হয় ইস্টার্নাল অ্যাঙ্গেল অফ লুইস। কেন এই ইস্টার্নাল অ্যাঙ্গেল অফ লুইসের ইম্পর্টেন্স বা কী ইম্পর্টেন্স সেটা আপনাদের জানতে হবে। এটা নর্মালি এই বরাবর থাকে, এই ম্যানুব্রিয়াম আর এই বডির পেছন সাইডের এই জায়গাটাতে থাকে। এটা কেন থাকে, এইখানে আমার কার্ডিয়াক প্লেক্সাস তৈরি হয়। প্লেক্সাস বলতে বোঝায় একটা নেটওয়ার্ক, একাধিক ভেসেল মিলে একটা নেটওয়ার্কের মতো তৈরি করে, ওইটার আমরা বলি প্লেক্সাস। তো কার্ডিয়াক প্লেক্সাস বলতে বোঝায় ওইখানে কার্ডিয়াক বা হার্টের থেকে বেশ কিছু মানে ভেসেলসের ব্যাপার স্যাপার আছে, ওই জায়গাটাতেই ফর্মেশনটা হয়, ওই পজিশনটাতে হয়, ঠিক আছে? এখানে কি থাকে, আপার লিমিট অফ দ্য বেস অফ দ্য হার্টের যে বেস সেইটার পজিশনটা ওই বরাবর থাকে। এইখানে আমার আর্টস অফ দ্য অ্যাওটা স্টার্ট হয় এখানে, ঠিক আছে? এই যে আর্টস অফ দ্য অ্যাওটা নিচ থেকে যখন হার্ট থেকে বের হয়ে, অর্থাৎ হার্টের লেফট ভেন্ট্রিকল থেকে যখন এই উপরের দিকে হয় অ্যাসেন্ডিং অ্যাওটা ওই যখন আর্টস করে, আর্টস মানে কি বাঁক নেয়, এই বাঁক নেওয়ার সময় এখান থেকে 3টা ভেসেল যায়, ঠিক আছে? কেউ বলতে পারবেন নাম কি? সংক্ষেপে বললাম BCS, কারণ মনে থাকলে বলতে পারেন, না থাকলে সমস্যা নাই।
এটা যখন নিচের দিকে যায় তখন সেটাকে আমরা বলি ডিসেন্ডিং অ্যাওর্টা, ঠিক আছে। ব্রাকিওসেফালিক, এখানে সাবক্লাভিয়ান, এটা কমন ক্যারোটিড, 3টা আর্টারি এখান থেকে বের হয়। এটা হলো আপনার ব্রাঞ্চকার অ্যাসেন্ডিং অ্যাওর্টা বা আর্টস অফ অ্যাওর্টা, যেখানে আর্টস মানে ওই যে এই বাঘটুকুকে বলা হয় আর্টস। এই আর্টসটা কোন পজিশন থেকে হয়? এই যে স্টার্নাল অ্যাঙ্গেল অফ লুইস, এই জায়গাতে হয়। এরপরে কি হয়? এখানে অ্যাওর্টাটা ডিসেন্ড করে, এখান থেকে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এই যে দেখেন নিচের দিকে ডিসেন্ড করছে, এই ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা এখান থেকেই শুরু হয়। আর এখানে কি আছে? ট্রাকিয়া, এই যে পিছনে যে ওয়ার্ডটা লেখা আছে এটা হলো এখানে আছে ট্রাকিয়া, তার মানে ট্রাকিয়া এখান থেকে বাইফার্কেশন হয়। বাইফার্কেশন মানে হলো 2 ভাগে বিভক্ত হয়, ঠিক আছে। একটা ট্রাকে উপর দিকে থেকে ট্রাকেটা নেবে, 2 দিকে 2টা ব্রঙ্কাস, 2টা প্রিন্সিপাল ব্রঙ্কাসে চলে যায়, রাইট এবং লেফট, ঠিক আছে। তো এই হলো এখানকার এই অ্যাঙ্গেল অফ লুইস, এটা আসলো, এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এরপরে কিছু আছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট বলতে এখানে অনেক কথাবার্তা বলা আছে, এত কিছু লাগে না, ঠিক আছে। এখানে একটু সিস্টেম ওয়াইজ বা একটু সিস্টেমেটিকভাবে আগাইলে অনেক পড়াশোনা সহজ। তো এখানে দেখেন বলছে যে সামনে দিকে কী লাগে? পেক্টোরালিস মাসেল লাগে। এখন এই মাসেল ভেসেল টেসেল অনেক কথাবার্তা আছে, এই ছবিটা একটু দেখলেই বুঝবেন। এখানে দেখেন এই যে লাল লাল যে জিনিসগুলো দেখতেছেন এগুলো হলো একটা মাসেলের কথাবার্তা বলা। এখানে লাল লাল যে জিনিস এগুলো হলো এক একটা মাসেল। তো দেখেন এখানে পিছন দিকে কি আছে? স্টার্নোহায়ার্ড, এটা কি পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে। সামনের দিকে স্টার্নামের সামনের দিকে কোনো বড় ধরনের কোনো মাসেল নাই, তার মানে আমি দেখেন হাত দিছি একদম বুকের মিড পয়েন্টে হাত দিছি, এখানে আমি যে বোনসটার উপর চাপ দিছি সেটা হলো কি? স্টার্নাম। মানে স্টার্নামের উপর আমি যেহেতু হাত দিতে পারতেছি, তার মানে কি এখানে যদি বোনসের উপর যদি কোনো মাসেল থাকতো আমি বোনসটা ফিল করতে পারতাম না। যেহেতু আমি আঙুল দেওয়ার সাথে সাথে বোনসটা ফিল করতে পারতেছি, তার মানে এখানে কি আমার স্কিনের 5-7টা লেয়ার ব্যতীত এখানে কোনো বড় ধরনের কোনো মাসেল নাই। যেহেতু মাসেল নাই বলে আমি স্টার্নামটা ফিল করতে পারতেছি, বা একটা বোনস হার্ড অবজেক্ট আমার হাতে বাঁধতেছে, তার মানে আমার মাসেল যা আছে সব পেছন সাইডে, স্টার্নামের পেছন সাইডের দিকে এখন মাসেল আছে। অনেকগুলো মাসেল এখানে নয়, অন্যান্য বোনসের মতো হাজার হাজার মাসেল নাই। বিশেষ করে হাত পায়ে যতগুলো বোনস আছে সবগুলো বোনসে বহু মাসেল থাকে, এখানে অত মাসেল টাসেল নাই। তো যেহেতু অত মাসেল নাই সেহেতু আপনাদের অত প্যারা খাওয়ারও মানে কোনো সুযোগ নাই আর কি। তো দেখেন এখানে কি বলছে? পিছন সাইডের দিকে একটু খেয়াল করেন, এই দেখেন ম্যানুব্রিয়ামটাকে যদি আমি জুম করি, ম্যানুব্রিয়ামের পিছন দিকে এই যে লাল কালার বা আমি কালো করে দিয়েছি, এই কালো হলো 2 পাশে 2টা মাসেল, এইখানে 2টা মাসেল। আর এই দেখেন সেই আর্টস অফ অ্যাওর্টা, আর্টস অফ অ্যাওর্টা থেকে 3 দিকে 3টা মানে আর্টারি চলে গেছে। এই যে ব্রাকিওসেফালিক আর্টারি, এদিক থেকে কমন ক্যারোটিড আর্টারি, এদিক থেকে সাবক্লাভিয়ান আর্টারি, সংক্ষেপে বলা হয় BCS, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখলে হয়। আর যে কালো করে দিয়েছে যে মাসেল, এই মাসেলটা একটু খেয়াল করেন, এখানে কি আছে? স্টার্নোহায়ার্ড মাসেল। এই স্টার্নোহায়ার্ড মাসেলটা এই গলার এখান থেকে আসে, ঠিক আছে। স্টার্নোহায়ার্ড, স্টার্নোথাইরয়েড, স্টার্নোথাইরয়েডটা আসে একদম এই থাইরয়েডের এখান থেকে নিচে স্টার্নাম বরাবর, আর স্টার্নোহায়ার্ড আসে 2 সাইড থেকে, একদম এই যে এই ম্যান্ডিবলের নিচ থেকে এখান থেকে আসে, ঠিক আছে, কানের নিচ থেকে এখান থেকে স্টার্নোহায়ার্ড বোনটা মানে হায়ার্ড বোনস থাকে আমাদের গলার নিচেই, ওইখান থেকে আমার এই হায়ার্ড মাসেলটা এসে স্টার্নামের পিছনে এসে লাগে। আর 2 সাইডে যে 2টা মাসেল দেখতেছেন, এই 2টা মাসেল হচ্ছে স্টার্নো থাইরয়েড মাসেল, যেটা আমার থাইরয়েড থেকে শুরু হয়ে নিচের দিকে এসে বোনসের 2 সাইডে দিকে লাগে, ম্যানুব্রিয়ামের 2 পাশে। আর যদি একটু বডির দিকে যান, বডির দিকে এই যে লাল কালারের যে মাসেলগুলো দেখছেন এটাই মাসেল, স্টার্নোকোস্টালিস মাসেল, যেটা এই কোস্টাল রিজিয়ন বরাবর থাকে। কোস্টাল মানে কি? বর্ডার, তার মানে এই বোনসে যে বর্ডার বলতে কি বোঝাচ্ছে? একদম 2 বর্ডারের একদম বর্ডার বলতে বোঝাচ্ছে যে বডির একদম সারফেস বরাবর একদম শেষ প্রান্ত দিয়ে এই মাসেলগুলো লেগে আছে, এটাকে আমরা বললাই স্টার্নোকোস্টালিস মাসেল। বুঝতে পারছেন? তাহলে এখানে 3টা মাসেলের নাম পড়লে কিন্তু আপনার স্টার্নামের অনেক কিছু হয়ে যায়। এই 3টা মাসেলের নাম যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে পারেন আপনার আইটেম পেন্ডিং হবে না। কিন্তু এই 3টা মাসেল ব্যতীত আরও অনেক মাসেল আছে যেই জিনিসগুলো হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে, কিন্তু এই 3টা মাসেল আপনাকে মাস্ট এই নাম বলতেই হবে। এই 3টার একটা বাদ দিলে আপনি ফেল। 3টার পরে যদি আপনি বলতে না পারেন সেক্ষেত্রে আপনার আইটেম ক্লিয়ার হয়ে যেতে পারে, কিন্তু পেন্ডিং হবে না। কিন্তু এটা না বলতে পারলে কিন্তু ফেল করে যাবেন। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। এনিওয়ান, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই সেটাই এখন আসতেছি। আমি আগে বোনসটা নিয়ে একটু বলতেছি। এখানে যে বডির কথাবার্তা বলা আছে, বডিতে দেখেন সারফেস কটা বর্ডার, ল্যাটারাল বর্ডার, আপার বর্ডার, লোয়ার বর্ডার, এই কথাবার্তা বলা আছে। এখানে কোন ধরনের মাসেল আছে? পেক্টোরালিস মেজর মাসেল আছে, স্টার্নোকোস্টালিস মাসেল আছে, এই যে 3টা মাসেলের কথা বলছে, ঠিক আছে। কিন্তু মাসেল কোনটা মেইনলি? স্টার্নোকোস্টালিস মাসেল, এটাই মেইন মাসেল। অন্যান্য মাসেলের কথা না বলতে পারলেও সমস্যা নাই, কিন্তু ওই মাসেলের নাম বলতেই হবে। এরপরে দেখেন জিপয়েড প্রসেস, অত কিছু বলে নাই, অল্প একটু কথাবার্তা বলছে।
যে এটা হলো ফার্স্ট কার্টিলেজিনাস জয়েন্ট এখানে তৈরি হয়। এটা কি হয় 25 বছরের পরে নর্মালি এই স্টার্নাম মানে জিফয়েড প্রসেস স্টার্নামের সাথে জয়েন্ট হয় অ্যাকচুয়ালি। এখানে ডেভেলপমেন্টাল অসিফিকেশনের কথা বলা আছে। ডেভেলপমেন্টাল মানে হলো কোন বয়স থেকে এটা মানে শুরু হয়, এটা এমব্রায়োর থেকেই যেহেতু শুরু হয়, কত থেকে শুরু হয় এবং এটার কয়টা প্রাইমারি সেন্টার থাকে। অসিফিকেশন সেন্টার তার মানে কোন পয়েন্ট থেকে এটার অসিফিকেশন শুরু একটা বোনস তৈরি করে, তো এটার 2 সেন্টার থাকে, ঠিক আছে। এবং এটা 5th মান্থ থেকেই অ্যাপিয়ার করে। একটা ভ্রূণ যখন মানে এমব্রায়ো যখন 5 মাস বয়স থাকে তখনই এই বোনসের মানে ডেভেলপমেন্ট শুরু হয়, ঠিক আছে। এই যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টার্নেব্রায় অসিফাই 1 সেন্টার থেকে আসে এবং এটা 6 মান্থেই শুরু হয়ে যায়। ম্যানুব্রোস্টার্নাল জয়েন্ট এটা একটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট এবং এই সেন্টারগুলো কি হয় একটা একটার সাথে করতে করতে জয়েন্ট হইতে হইতে পুরো বডি তৈরি করতে 40 বছর সময় লাগে, ঠিক আছে। তার মানে পুরো জিফয়েড প্রসেস স্টার্নামের সাথে পুরোপুরি কমপ্লিট অসিফিকেশন শেষ হয় 40 বছর বয়স। তার মানে আপনাদের সবারই এখন কি আছে স্টার্নাম বা স্টিল আন্ডার ডেভেলপড কন্ডিশনে আছে। এরপরে এখানে দেখেন এই যে ওসিফিকেশন সেন্টার, এখানে কালো কালো করে যেগুলো দেওয়া দেখেন এই যে লাল লাল যেটা ছিল সেটা হলো ওসিফিকেশন সেন্টার। তার মানে ওসিফিকেশন সেন্টার কোনটা কত বছর বয়স থেকে আসছে সেটা খেয়াল করেন। এই দেখেন এই যে ম্যানুব্রিয়াম 2টা ওসিফিকেশন সেন্টার থেকে আসে। এই বডি 1 2 3 4 5 6 এই 6টা ওসিফিকেশন সেন্টার থেকে বডি আসে। জিফয়েড প্রসেস একটা ওসিফিকেশন সেন্টার থেকে আসে, ঠিক আছে। এটা হলো 5 মাস বয়স থেকেই এই প্রথম এই কয়টা চলে আসে। এই কয়টা হলো 5 মাস বয়সে এই 4টা ওসিফিকেশন সেন্টার 5 মাস বয়সে এমব্রায়ো শরীরে অ্যাপিয়ার করে। নিচের যে 4টা দেখতেছেন এই 4টা হলো 5 থেকে 6 মাসের মধ্যে আসে। আর একদম নিচে যেটা থেকে জিফয়েড প্রসেস আসে সেটা যখন বাচ্চার বয়স 3 বছর হয়, 3 বছরে এই ওসিফিকেশন সেন্টারটা আসে এবং গ্রো হইতে হইতে ওসিফিকেশন কমপ্লিট করতে করতে প্রায় 40 বছর লাগাই দেয়, ঠিক আছে। এই দেখেন ফিউশন অ্যাট অ্যাবাউট 40th ইয়ার, তার মানে একটা মানুষের বয়স যখন 40 এরকম হবে তখন ওই জিফয়েড প্রসেসের কমপ্লিট ডেভেলপমেন্ট হবে ও কমপ্লিটলি বডির সাথে যে ফিউজড হবে, তার আগে হবে না, ঠিক আছে। এরপরে দেখেন একটা ক্লিনিক্যাল কথাবার্তা বলা আছে। এই দেখেন একটা ইনজেকশন, এটা আসলে ইনজেকশন না, এটা হলো বোন ম্যারো অ্যাসপিরেশন নিডেল বলা হয়। তো এই বোন ম্যারো অ্যাসপিরেশন করা হয় কোথা থেকে, এই ম্যানুব্রিয়াম থেকে। দেখবেন যাদের হলো ব্লাড বর্ন ডিজিজ থাকে, থ্যালাসেমিয়া বিভিন্ন রকম ডিজিজ থাকে, তাদের ওই বোন ম্যারো এক্সামিনেশন করার জন্য এখান থেকে কী নেওয়া হয়, বোন ম্যারো নেওয়া হয়। আপনারা যেটার নাম শুনছেন কি অস্থিমজ্জা মেবি বাংলায় বলে, তো এইটা কালেক্ট করা হয় এই সিরিঞ্জ দিয়ে এখান থেকে কেন কালেক্ট করা হয় এটারও রিজন আছে। আমি একটু আগে বলছি যে আমি হাত দিলে এই বোনসটা ফিল করতে পারি, সামনে কোনো মাসেল নাই, সামনে কোনো ভেসেল নাই, সামনে কোনো বড় আর্টারি নাই, এই যে কোনো কিছু নাই। তার মানে আমি যদি এখানে একটা সুই ফুটাই দিই আমার এখান থেকে রক্তপাত হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো মাসেল ইনজুরি হওয়ার সম্ভাবনা নাই। আমি ডিরেক্টলি বোনসের মধ্যে থেকেই কী করতে পারি, বোন ম্যারো কালেকশন করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এটা একটা ক্লিনিক্যাল কথাবার্তা। তো যাই হোক এই হলো মোটামুটি একটা বেসিক কথাবার্তা। এখন আমরা একটু আপনাদের পিডিএফ দিয়ে রাখা হয়েছে, আপনার একটু পিডিএফটা একটু খেয়াল করি। তো এইখানে দেখেন আপনাকে যখন জিজ্ঞেস করবে অ্যানাটমিক্যাল, এই পিডিএফটা আপনাদের গ্রুপে দিয়ে রাখা হয়েছে, বাট এগুলো আমাদের কোর্সে দিয়ে দেওয়া হয়। আপনাদের এই ক্লাসগুলো যেহেতু এখন ফ্রি ক্লাস, এগুলো আপনাদের সবই দিয়ে দেওয়া হবে। এখানে একটু খেয়াল করেন অ্যানাটমিক্যাল পজিশন, আপনাকে যখন একটা বোনস ধরা হবে ধরেই জিজ্ঞেস করা হবে প্রেসক্রাইব দ্য বোনস অর ডেমনস্ট্রেশন দ্য বোনস, তখন আপনাকে এই বোনসটা ধরেই অ্যানাটমি বলতে হবে। দ্য স্টার্নাম লাইজ ভার্টিক্যালি ইন দ্য মিড লাইন অফ দ্য অ্যান্টেরিয়র থোরাসিক ওয়াল, পজিশন অ্যান্টেরিয়র টু দ্য মিডিস্টার্নাম অ্যান্ড সাবকিউটেনিয়াস অ্যান্ড ইজিলি পালপেবল। এখানে যে পজিশনগুলো বলা আছে বা অ্যানাটমিক্যাল পজিশনগুলো আছে, এই অ্যানাটমিক্যাল পজিশন আপনাদের এইভাবে বললে হবে না, এটা কলেজ ভেদে ডিফারেন্ট হয়। এক একজন স্যার এক এক রকমভাবে শুনতে চাই যে হ্যাঁ তার কাছে আপনি এইভাবে বলেন অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশনটা স্যারদের লেকচার ফলো করতে হয়, বাদ বাকি জিনিসে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু অ্যানাটমিক্যাল পজিশন আপনার কলেজের স্যার যেভাবে শুনতে চাইবে আপনাকে সেভাবে বলতে হবে। এই 3টা অ্যানাটমিক্যাল পজিশন বলতেই হবে প্রত্যেকটা বোনসের ক্ষেত্রে। বোনস বলার পরে আপনাকে বলবে যে ডেসক্রাইব দ্য প্রেজেন্টিং পার্ট, তারপর আপনি এখন বলবেন দিস ইজ দ্য স্টার্নাম অ্যান্ড ইট হ্যাজ 3 পার্টস ম্যানুব্রিয়াম বডি জিফয়েড প্রসেস, তারপর আপনাকে আঙুল দিয়ে দেখা দিতে হবে দিস ইজ দ্য পার্ট অফ দ্য ম্যানুব্রিয়াম, দিস ইজ বডি, দিস ইজ জিফয়েড প্রসেস। তখন আপনাকে স্যার জিজ্ঞেস করবে ডেসক্রাইব দ্য ম্যানুব্রিয়াম, তখন আপনি বলবেন যে ইট ইজ এ কোয়াড্রিল্যাটারাল ইন শেপ, ইট হ্যাজ 4 বর্ডার, 2 সারফেস, ইট কন্টেন্স এই নস বা এখানে এই নসগুলো আছে, এভাবে বলতে হবে, ঠিক আছে। এইগুলো হলো আপনার বলতেছি কীভাবে ভাইভাতে অ্যাপ্রোচ করা হয়। তারপর আপনাকে হয়তো জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য স্ট্রাকচার অ্যাটাচড ইন দ্য ম্যানুব্রিয়াম, তখন আপনি বলবেন যে ইন দ্য অ্যান্টেরিয়র সারফেস দেয়ার ইজ নো অ্যাটাচমেন্ট or no muscle attachment, in the posterior surface there are 2 muscle attachment,
অ্যাট দ্য অ্যান্টেরিয়র পার্ট কী লাগে, স্টার্নোহায়ার্ড, অ্যাট দ্য লোয়ার পার্ট স্টার্নোথাইরয়েড মাসেল। এভাবে আপনাকে কিন্তু বলতে হবে। আপনি ইংলিশ বাংলা মিক্স করে বলতে পারেন, ইংলিশেও বলতে পারেন, বাংলায়ও বলতে পারেন, এগুলো নিয়ে কোনো মানে অত বেশি প্যারা দেয় না, বাট প্রশ্নগুলো এভাবে অ্যারাইজ করে। তখন আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে স্টার্নোহায়ার্ড মাসেল কোথা থেকে আসে, এটার অরিজিন কোথায় হয়, হয়তো বা জিজ্ঞেস করতেও পারে, নাও পারে। স্টার্নোথাইরয়েড মাসেল কোথা থেকে আসে, আপনি তখন এভাবে বলতে হবে আর কি। তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বডিটা দেখতে কেমন, এটা সাইজ কেমন, এটা কী ধরনের বোনস, এটা ফ্ল্যাট বোন, এই যে পাশে যে নসগুলো দেখতেছে এগুলো কিসের নস, এগুলো কত নম্বর কার্টিলেজ এখানে এসে লাগে, কোন কার্টিলেজ লাগে, আপনাকে এভাবে কিন্তু প্রশ্নগুলো জিজ্ঞেস করবে। এরপরে জিজ্ঞেস করবে অ্যাটাচমেন্ট, হঠাৎ অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানে হলো কোন কোন মাসেল এখানে যুক্ত হয়, আমি যেগুলো বলে আসলাম আপনাদের ওইগুলো বললে হবে এখানে মাসেল। এরপরে হলো রিলেশন। রিলেশন মানে হলো এর আশপাশে কারা থাকে, তার মানে আপনার সাথে আপনার পরিবারের রিলেশন, তার মানে আপনার মা বাবা ভাই বোন, এই যে একটা রিলেশন, তো ওই বোনসের সাথেও রিলেশন আছে কার কার, রিপসের আছে, কোন রিপস, তারপরে কি আছে ক্লাভিকলের রিলেশন আছে, এই যে কাদের কাদের রিলেশন আছে সেই জিনিসগুলো আপনাকে বলতে হবে। অ্যান্টেরিয়রলি কারা আছে, পোস্টেরিয়রলি কারা আছে, ল্যাটারালি কারা আছে, উপরে কারা আছে, নিচেই কারা আছে, এটার বলা হয় রিলেশন। তার মানে ওর আগে পিছে উপরে নিচে ডানে বামে যারা আছে সবাই ওর রিলেশনে আছে, ঠিক আছে। এবং এরপরে যেটা লাগবে সেটা হলো জয়েন্ট, এই বোনসটা কার কার সাথে জয়েন্ট আছে। দেখেন এখানে কি আছে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, তার মানে স্টার্নাম এবং ক্লাভিকুলার মধ্যে যে জয়েন্ট আছে সেটাকে বলে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। তখন আপনাকে জিজ্ঞেস করবে এটা কোন টাইপের জয়েন্ট, আপনি তখন বলবেন সাইনোভিয়াল স্যাডেল টাইপ অফ জয়েন্ট, ঠিক আছে। এরপর ধরেন ম্যানুব্রিয়াম আর স্টার্নামের বডির মধ্যে যে জয়েন্ট সেটাকে কোন ধরনের জয়েন্ট বলে, সেটাকে একসাথে বলা হয় ম্যানুব্রো স্টার্নাল জয়েন্ট। এটা কোন ধরনের জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এরপরে যেটা আছে দেখেন বডি আর জিফয়েড প্রসেসের মধ্যে যে জয়েন্ট সেটা কি বলা হয়, জিফিস্টার্নাল জয়েন্ট। এটা কোন ধরনের জয়েন্ট, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, ঠিক আছে। এই হলো জয়েন্ট চলে গেল। তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ডেভেলপমেন্ট, একটু আগে যেটা বললাম যে কোন কোন ওসিফিকেশন সেন্টার থেকে কোনটা কত মাস বয়স থেকেই শুরু হয় এবং শেষ হয় কত দিনে, এই জিনিসগুলো হলো ডেভেলপমেন্ট বলা হয়, ঠিক আছে। তার মানে একটা বোনস একটা এমব্রায় শরীরে কখন অ্যাপিয়ার করে এবং সেটা কত বছর ধরে ডেভেলপড হয় এবং কখন ডেভেলপমেন্ট শেষ হয়, এটাকে বলা হয় একটা বোনসের ডেভেলপমেন্ট। এরপরে দেখেন ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, ওই যে দেখেন অ্যাঙ্গেল অফ লুইস যেটা ল্যান্ডমার্ক বলে আসছি, ওখানে কী হয় আর্টস অফ অ্যাঙ্গেল থেকে 3টা ইয়ে হয়, তারপরে আপনার ট্রাকিয়া বাইফার্কেশন হয়, আর অনেকগুলো জিনিস আপনারা বইতে দেখা আসলাম। এখানে কী করা হয়, বোন ম্যারো বায়োপসি করা হয়, এই যে দেখেন বোন ম্যারো বায়োপসি করা হয়, স্টার্নাল পাংস করা হয়, পাঞ্চার করা হয়, কারণ কি এখানে রেড বোন ম্যারো পাওয়া যায়। কোথা থেকে করতে হয়, এটা হলো আপনার ম্যানোব্রিয়াম থেকে করতে হয়, ম্যানোব্রিয়াম অ্যান্টেরিয়র সার্ফেস। ইনজেকশন কোথায় দেখানো হয়েছিল, বইয়ে কিন্তু অলরেডি দেখানো হয়ে গেছে। এবার কনজেনিটাল অ্যানোমালি কী আছে, কী কী কিছু কিছু এরকম হতে পারে। পেকটাস এক্সক্যাভেটাম, এটা মেডিসিনের পর। পেকটাস এক্সক্যাভেটাম মানে হলো এই স্টার্নামটা ভেতর দিকে, মানে ভেতরের দিকে বুকটা গর্ত হয়ে গেছে। আর পেকটাস ক্যাবিনেটাম মানে কি, এটা হলো ক্যারিনেটাম মানে হলো এই স্টার্নামটা বাইরের দিকে, ঠিক আছে, মানে এরকম হয়ে যাও বডি। তা আমাদের চেস্ট এরকম থাকে নর্মালি, এরকম, কিন্তু এরকম হয়ে গেলে তখন সেটাকে আমরা বলি পেকটাস ক্যারিনেটাম, আর ভিতরের দিকে ঢুকে গেলে তখন আমরা বলি পেকটাস এক্সক্যাভেটাম, ঠিক আছে। এইগুলো হলো কনজেনিটাল অ্যানোমালি। কনজেনিটাল অ্যানোমালি হইলো তার মানে জন্মগত ত্রুটি তার, ঠিক আছে। তো এইটা হলো আমার একটা সংক্ষিপ্ত নোট যেটা আইটেমের সময় লাগে, কিন্তু এর থেকেও আপনাদের আরও এলাবোরেট করে কিছু জানতে হয় আমাদের। এইগুলো হলো আপনাদের কোর্সে যারা থাকবে তাদেরকে দেওয়া হবে। ধরেন এই যে স্টার্নাম, এখান থেকে আপনাদের এই জিনিসগুলো কী কী দেওয়া আছে দেখেন, এখানে বলা আছে স্টার্নাম বা এই লেকচার বা এই পিডিএফগুলো আসলে আমি একটা বই থেকে ফলো করি না, মাল্টিপল বই থেকে যেই জিনিসটুকু জিনিসগুলো আমি নিয়ে এসে একটা পিডিএফ বানাই। এতে হয় কি আপনাদের পড়াশোনা বোঝাইতে সমস্যা হয় না, ওই মাল্টিপল বই নিয়ে একসাথে বসতে হয় না, কোন বই থেকে কতটুকু পড়লে হয় সেটুকু এখানে দেখায় নিতে পারবেন। এই নোটটা আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে এইগুলো হাতে কলমে আপনারা একটা নোট করে নিলেন, হয়ে গেল। তো দেখেন উপরে এই স্টার্নামের জ্ঞাতি গোষ্ঠীর সব কিছু বলা আছে, পার্টস বলা আছে, অ্যানাটমিক্যাল পজিশন 3টা অ্যানাটমিক্যাল পজিশন বলা আছে, ম্যানোগ্রামের কথা বলা আছে। দেখেন এইটা এক বই থেকে নিয়ে আসা, এটা আর একটা বই থেকে নিয়ে আসা। তার মানে স্টার্নামের কী কী জিনিসপত্র আছে এই জিনিসগুলো সুন্দর এখানে আছে। এটা দেখেন আর এক বইয়ের ছবি, ছবিটা এখান থেকে দেখতে হবে। এখানে কী কী মাসেল আছে, কী কী ভেসেল আছে, এগুলো সব আছে, ঠিক আছে। ম্যানোগ্রাম থেকে যে যে মার্ক করা যে লাইনগুলো আছে এইগুলো পড়লেই হয়ে যায়। এরপর দেখেন অ্যাটাচমেন্ট, কোন কোন অ্যাটাচমেন্ট এই বোনসের কোথায় লাগে, সেই বোনসগুলোতে মানে সেই অ্যাটাচমেন্টগুলোর নাম কী কী আছে এই জিনিসগুলো পড়লে হয়ে যাবে। বডি অফ দ্য স্টার্নাম এখানে সব কিছু বলা আছে, কোথায় কোন অ্যাটাচমেন্ট লাগে সব কিছু আছে। তো এইটুকু পড়লে হয়ে যায়। এবং কোন ধরনের জয়েন্ট আছে, এই জয়েন্টগুলোর টাইপ কী কী, এই জয়েন্টগুলোর কোথায় কী লাগে, কীভাবে কী আর্টিকুলেশনগুলো হয়, এই সব জিনিসগুলো এখান থেকে পড়লে হয়ে যায়। এখন এই হলো স্টার্নাম, এই হলো এমবিবিএস, এই হলো মেডিকেলের পড়াশোনা, মানে অ্যানাটমির পড়াশোনা। এর বাইরেও আরও অনেক কথাবার্তা আসলে থাকে, ঠিক আছে। বহু রকম বই আছে, এখানে দেখেন এই যে বিডি চলে এসে দেখতেছেন, এখানে সেলিম রেজ অস্ট্রিওলজি আছে, নেটারের অস্ট্রিও আছে, বিশারাম সিং আছে,
ঠিক আছে, বহু রকম বই আছে, আসলে একটা বই সব কিছু ভালো থাকে না, আবার কম্বিনেশন না করে পড়লেও আসলে অনেক কিছু হয় না। ঠিক আছে, তো এই ছিল আজকের মতো। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। অনেক সময় এখানে পেশেন্ট আপনার থাকে হ্যাঁ, ওসিফিকেশান ডিএসএল ওসিফিকেশান সেন্টার বলতে যেইখান থেকে আপনার এমব্রায়ো থেকে যেই সেন্টার থেকে একটা বোনসের গ্রোথ শুরু হয় আর কি, সেটাকে বলা হয় ওসিফিকেশান সেন্টার।